বাট অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েব ডিজাইন কোর্সে আরও দুইটা টপিক বাকি, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে জেকুয়েরি। অ্যাকচুয়ালি আমাদের কোর্সে থাকে জেকুয়েরি প্লাগ ইন ইন্টিগ্রেশন, কীভাবে জেকুয়েরি বিভিন্ন প্লাগ ইন ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে আর একটু ইন্টারেক্টিভ করা যায় আর একটু স্মুথলি এফেক্ট দেওয়া যায়, এই জিনিসগুলো আমরা শিখবো। বাট আমি যেহেতু বলেছিলাম জেকুয়েরি শেখার আগে আমি জাভাস্ক্রিপ্টও শেখাবো। সো এই দুটার কম্বিনেশনে আমি আপনাদের একবারে হচ্ছে কোর্সের শেষের দিকে এই দুটা টপিকস নিয়ে ডিসকাস করবো, একটু ব্রডলি ডিসকাস করবো, যেন সময় নিয়ে করা যায়। দরকার হলে তখন আমরা অফলাইনে চলে গেলেও কিছু ক্লাস অনলাইনে রেখে এক্সট্রা বোনাস ক্লাস হিসেবে অনলাইনে রেখে এই ক্লাসগুলো করবো। এটা যেটা আমি আপনাদেরকে আগে বলছিলাম 2-3টা ক্লাস এক্সট্রা করবো। আচ্ছা, এখন আজকে থেকে আমাদের নেক্সট 10টা ক্লাস হচ্ছে পুরোপুরি ওয়ার্ডপ্রেসের উপর, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং থাকবে। সো আমি বলেছিলাম এই 10টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। সো এই 10টা ক্লাসের কম্পেয়ার টু আগের সাথে কম্পেয়ার করলে অনেক ইজি, মানে আপনাদের কঠিন ক্লাসগুলো কিন্তু শেষ। কঠিন কিন্তু কোডিং ছিল, এই 10 ক্লাস কিন্তু খুব ইজি, জাস্ট হচ্ছে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, মানে প্র্যাকটিসটা বেশি করতে হবে এটাই। এছাড়া এখানে তেমন কিছু আপনার টেকনিক্যাল দিক থেকে এই জিনিসগুলো আগের থেকে ইজি হবে, অনেক ইজি। হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আপনারা হয়তো গ্রুপে পোস্ট করছেন, আপনাদের অফলাইন ক্লাস কবে হবে, সো এটার ব্যাপারে একটু বলে নেই। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে। সো আজকের ক্লাসের আমাদের টপিকস হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো আজকের ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা পুরো ডিসকাস করবো। আজকের ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্ট্রো থাকবে, মানে ওয়ার্ডপ্রেস কী কাজে ইউজ করা হয়, মানে ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে, কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়, কীভাবে আমার ডোমেন হোস্টিং কীভাবে কি ইউজ করতে হয়, লোকাল সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, টোটাল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ধরে নেন আজকের ক্লাসটা হচ্ছে একবারে বেসিক ইন্ট্রো ক্লাস, আজকে কোনো ডিজাইনে যাব না, কোনো প্রকার ডিজাইনের আলোচনা করবো, জাস্ট ওয়ার্ডপ্রেস যে একটা টুলস, ওয়ার্ডপ্রেস কি একটা টুলস, তাই না? এই টুলসটার ইকোসিস্টেম সম্পর্কে জানবো, কীভাবে কাজ করে, এটার কোনো ইনডেপথ আমরা আজকে যাব না। আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস, তাই না, নাম শুনছি? জি ভাইয়া। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন কেউ আছেন এখানে? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অথবা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন? ভাই আমি করলাম 10-15 দিন ধরে। আচ্ছা, 10-15 দিন ধরে, তাহলে মোটামুটি একটা আইডিয়া আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে আমার অনেক দিনের কাজ করার অভিজ্ঞতা, অলমোস্ট 4 বছর হয়ে গেছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, অনেক কিছু ওয়ার্ডপ্রেসের পুরো ইকোসিস্টেম নিয়ে অনেক কাজ করা হয়েছে। এক ফাইবারেই ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্ট কমপ্লিট করছে অলমোস্ট 200। এছাড়া আপওয়ার্কেও প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। এর পাশাপাশি আমি একটা বর্তমানে যে ক্লায়েন্টের সাথে কাজ করি তার ওয়ার্ডপ্রেসেরই ওয়েবসাইটগুলো আমি দেখাশোনা করি আর কি, লাইক বিভিন্ন ফাংশনালিটি অ্যাড রিমুভ করা, কন্টেন্ট অপটিমাইজ করা, এগুলোর কাজই করি। সো ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করাইছি, যদিও 2021 থেকে আমি ওয়ার্ডপ্রেস থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করছি। ওয়ার্ডপ্রেসের পাশাপাশি এখন শপিফাই নিয়ে প্রচুর কাজ করতেছি বর্তমানে এটা আমার খুব ভালো লাগতেছে। সো একটা জিনিস কি, কাজ করতে করতে দেখা যাচ্ছে কি মাঝখানে লার্নিংটা খুব থেমে গেছিলো আমার, স্পেশালি যদি আমি বলি 2019 সালটা আমার লার্নিং আমি কোনো টাইম দিতে পারিনি। বাট গত 1 বছরের লকডাউনটা আমার জন্য একটা ভালো দিক ছিল, যেটা হচ্ছে আমি লার্নিংয়ের টাইম আবার দিতে পারছি। আগে হচ্ছে কি দেখা যাচ্ছে 2টা ফিক্সড জব করতাম, ডে শিফটে একটা, নাইট শিফটে একটা, আর এর পাশাপাশি দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করতাম। সো লার্নিংয়ের পিছনে যে টাইমটা ইনভেস্ট করে ওটা করা হয়ে ওঠে নাই, বাট গত 1 বছর এটা করা হয়েছে এবং এখন বর্তমানে নতুন একটা টুলস নিয়ে আবার কাজ করা শুরু করছি। সো এইগুলো নিয়ে আপনাদের সাথে কোর্সে যতদিন যাবে ততদিনেই ডিসকাস করব, আপনাদেরকেও গাইডলাইন দেবো, প্রপার গাইডলাইন। এই যে গাইডলাইনগুলো পাবেন আমার কাছ থেকে, এগুলো হচ্ছে কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, এগুলো হচ্ছে একবারে জীবন থেকে নেওয়া, মানে লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করা, লাইক হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে গিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো, লাইক নট যে হচ্ছে শিখে আসলাম কোনো জায়গা থেকে, শিখে আবার আপনাদেরকে শিখাইলাম, এরকম না। এটা হচ্ছে কাজ করে করে যা শিখলাম ওটাই আপনাদেরকে সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। সো টোটাল এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কী কাজগুলো আসতে পারে, কী কী ধরনের কাজ মার্কেটে আছে, কাজটা কীভাবে করতে হয়, টোটাল ইকোসিস্টেমটা নিয়ে আপনাদের সাথে আমি মোটামুটি একদম ব্রডলি ডিসক্রাইব করবো। আর আপনাদের ওরিড হওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে কি একটা জিনিস আমি যেটা বলছি, আপনাদেরকে আমি কখনো আপনাদের সিলেবাসের কোনো জায়গায় স্কিপ করে যাব না, এটা আপনি 200% শিওর থাকেন। বাট আপনি শিওর থাকতে পারেন আপনার সিলেবাসের যা আছে তার থেকে আমি এক্সট্রা 10% 20% দেওয়ার চেষ্টা করবো সবসময়, এবার অনেক রিসোর্স দেবো।
যেটা আপনার করছে সেই ইভেন ওয়ার্ডপ্রেসের অনেক জিনিস টুলস আপনাদের লাগবে, যেটা আমি কাজ করতে গিয়ে যত এই গত 4 বছরে আমার যে রিসোর্স এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা নিয়ে কখনো চিন্তা করবেন না যে কোনো কিছু বাদ যাবে। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে ওয়ার্ডপ্রেসে চলে আসি। একটা কথা বলি, আপনারা ওয়েব ডিজাইন শিখছেন, যেখানে হচ্ছে HTML CSS শিখছেন, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক শিখছেন, শিখে এখন হয়তো আপনি ইচ্ছা করলে এখনই PhD টু HTML এর সার্ভিস দিতে পারেন। হয়তো এখনও আপনার কনফিডেন্সটা ওরকমভাবে গ্রো করে নেই, মাত্র তো শিখলেন, হয়তো আরও 4-5টা PhDকে বা আরও 4-5টা ওই ইমেজকে যদি আপনি ওয়েব পেজে কনভার্ট করেন, আপনার ভিতরে আরও কনফিডেন্সটা বুস্ট করবে। হ্যাঁ, তারপরে যেটা একটা কথা বলি, ওয়েব ডিজাইনের কিন্তু কাজ আছে, মার্কেটপ্লেসে কাজ নাই এমন না, কাজ আছে, বাট ওই তুলনায় ফ্রিল্যান্সারের সংখ্যা প্রচুর পরিমাণে। হ্যাঁ, সবাই ওয়েব ডিজাইন সাপোর্ট বা সার্ভিস দেয়, বাট ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসেরও কিন্তু ফ্রিল্যান্সার কম নেই। আমি নিজে 1000 স্টুডেন্ট ট্রেন আপ করছি এই পর্যন্ত। সো ওয়ার্ডপ্রেসেরও স্টুডেন্ট প্রচুর, বা ওয়ার্ডপ্রেসেরও মার্কেটপ্লেসে প্রচুর কম্পিটিটর, বাট ওয়ার্ডপ্রেসের যে জিনিসটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ আবার অনেক, স্পেশালি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসের প্রচুর কাজ। এই ওয়ার্ডপ্রেসটা একটা হচ্ছে সিএমএস মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক হচ্ছে আপনার জন্য একটা টুলস সাজানো আছে, সেই টুলসে গিয়ে আপনি হচ্ছে আপনার মতো করে ওয়েবসাইট ডিজাইন করবেন, কোড তেমন একটা আপনার কোডে হাত দিতে হবে না। হ্যাঁ, নর্মাল আপনার ফ্রেমওয়ার্ক আর সিএমএস এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ফ্রেমওয়ার্কে কোনো কাজ করতে গেলে কোডের সমন্বয় তৈরি করা একটা টুলস, যেখানে আপনি কাজ করতে গেলে আপনাকে কোডিংয়ে হাত দিতে হয়। বাট সিএমএস এ হচ্ছে আপনার একটা ড্যাশবোর্ড থাকবে, যেখানে অ্যাডমিন প্যানেল থেকে গিয়ে আপনি হচ্ছে যে কোনো কিছু কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, সেটা হতে পারে লোগো, সেটা হতে পারে ইমেজ। ওকে, চিন্তা করতে পারেন আপনার একটা মোবাইলের অপারেটিং সিস্টেম লাইক হচ্ছে অ্যান্ড্রয়েড অথবা আইওএস, যেখানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে আপনি যদি আপনার মোবাইলে কোনো ডিজাইন চেঞ্জ করতে চান, আপনি জাস্ট সিম্পলি আপনার থিমটা সুইচ করেন, অথবা কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাইলে একটা নতুন প্লে স্টোরে গিয়ে অ্যাপস ইনস্টল করেন, তাই না? সো ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা টুলস যা হচ্ছে আপনাকে দেওয়া থাকবে, আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডিজাইন চেঞ্জ করতে হলে থিম চেঞ্জ করবেন, থিম কাস্টমাইজ করবেন, আর নতুন ফাংশনালিটি অ্যাড করার জন্য আপনি প্লাগইন ইউজ করবেন, যেটাকে অ্যাপস বলি আমরা মোবাইলে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যখন ওয়ার্ডপ্রেস প্রথম রিলিজ হয়, ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল মেইনলি ব্লগিং ওয়েবসাইটের জন্য। আর আজ থেকে 10 বছর আগে আপনারা দেখবেন যারা হচ্ছে বিভিন্ন ব্লগ লেখে তারা ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে। কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো ইজি, কোড না জানলেও বানানো যায়, এবং ওয়ার্ডপ্রেসের মেইনলি করা হয়েছিল একটা ব্লগিং এর জন্য। দয়াল শাহ, দয়াল ভাই মাইকটা অফ করেন, মাইক্রোফোনটা মিউট করেন। আপনাদের প্রয়োজন না হলে আপনারা আপনাদের মাইক্রোফোনটা মিউট করেন, শুধুমাত্র যখন কোশ্চেন করবেন তখন মাইক্রোফোনটা অন করবেন। আচ্ছা, তারপরে ওয়ার্ডপ্রেস এর কমিউনিটি এতটাই ডেভেলপ, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স, যেটা হচ্ছে যে কেউ এটা নিয়ে কাজ করতে পারবে। সো ওয়ার্ডপ্রেস তারপরে এত ডেভেলপ হয়, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। শুধু তাই না, ওয়ার্ডপ্রেসের একটা ফাংশনালিটি আছে ই-কমার্স প্লাগইন, সেটা ইউজ করে আপনি আলি এক্সপ্রেস, অ্যামাজনের মতো ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আপনি তৈরি করবেন এগুলো হচ্ছে ফুললি ফাংশনাল, মানে আপনি এতদিন যে ওয়েবসাইট বানাইছেন এগুলো ছিল স্ট্যাটিক, তাই না? আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম বানাইছেন, সেই কন্ট্যাক্ট ফর্ম কিন্তু স্ট্যাটিক ছিল, ডাইনামিক না। মানে ওই কন্ট্যাক্ট ফর্ম কিন্তু আপনি ডাটা সাবমিট করলে সে কিন্তু ইউজার ডাটা রিসিভ করতে পারতো না, বা এটার সাথে কোনো ডাটাবেজের কানেকশন ছিল না। কিন্তু ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইট বানাবেন এগুলো সব কিছুই হচ্ছে ডাইনামিক হবে। আপনি ফর্ম সাবমিট করলে সেই ফর্মটা হচ্ছে আপনার ইমেলে ডাটাগুলো পৌঁছে যাবে, ডাটাবেজে ডাটাগুলো পৌঁছে যাবে। এবং ই কমার্স ওয়েবসাইট যখন বানাবেন আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কেনাবেচা করতে পারবেন। সো ওয়েবসাইটটা হবে ফুললি ডাইনামিক, ফুললি ফাংশনাল। আজকে থেকে যে ওয়েবসাইট বানাবেন এগুলো সব হচ্ছে ডাইনামিক এবং ফাংশনাল হবে। আমার একটা প্রশ্ন ছিল, বলেন ভাই। এই যে WooCommerce, এটা কি আসলে পেজ বিল্ডার না অন্য? এটা প্লাগইন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি প্লাগইন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাবেন। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে, আর শপিফাই হচ্ছে সিএমএস, যেটা হচ্ছে তৈরি করা হয়েছে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। ওকে, আচ্ছা, সো এখন আমরা ওয়ার্ডপ্রেস আবার চলে আসি। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে wordpress.com। খুব ইম্পর্টেন্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন, নর্মালি ওয়ার্ডপ্রেস রিলেটেড জবগুলোতে এই কোশ্চেনটা করা হয়, যে ওয়ার্ডপ্রেসের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। এই দুটার মধ্যে ডিফারেন্স কি আমি একটু বলি। হ্যাঁ,
একটা হচ্ছে .com আর একটা হচ্ছে .org। .comটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্ম, যেখানে আপনি ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে ওয়ার্ডপ্রেসের তাদের হোস্টিং মানে ওয়ার্ডপ্রেসের হোস্টিং ইউজ করে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে। আর WordPress.org হচ্ছে একটা ওপেন সোর্স, যেখানে আপনি আপনার হোস্টিংয়ে এই WordPress.org ফাইলটা ডাউনলোড করে আপনার হোস্টিংয়ে ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন। তো বুঝা গেছে ডিফারেন্সটা কি WordPress.com এবং WordPress.org এর মধ্যে? জি ভাইয়া। ভাই আরেকবার একটু বলবেন ভাই। WordPress.com হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব হোস্টিং, যেখানে ওয়েবসাইট বানাতে গেলে তাদের হোস্টিং ইউজ করতে হবে। এখানে কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। আর WordPress.org হচ্ছে একটা ওপেন সোর্স, যেখানে আপনি হচ্ছে আপনার নিজের সেলফ হোস্টিংয়ে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন। ক্লিয়ার? স্যার তাদের হোস্টিংটা যদি আমরা ইউজ করি ওয়ার্ডপ্রেসের, তাহলে এটা আমরা মানে আলাদা কোনো ফ্যাসিলিটি পাবো কিনা? আচ্ছা, আমি বলছি WordPress.com এর প্রোজ এবং কনস মানে বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ কি। WordPress.com এর বেনিফিট হচ্ছে WordPress.com এ যখন আপনি ওয়েবসাইট হোস্টিং করবেন এটা একটু সিকিউরড হয় এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসে তার সিকিউরিটির বিভিন্ন সিকিউরড হয়। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে WordPress.com এ আপনি যদি ফ্রি ওয়েবসাইট বানান মানে আপনি যদি কোনো প্যাকেজ না নেন, তাহলে আপনার ওয়েবসাইটের শেষে WordPress.com এই লেখাটা থাকবে। আর আপনি যদি কাস্টম ডোমেন অ্যাড করেন মানে আপনার নিজের ডোমেন অ্যাড করে বানাতে চান, তাহলে আপনার বিভিন্ন প্যাকেজ নিতে হবে, যেটা কস্টলি কম্পেয়ার টু WordPress.org। মান্থলি একটা সাবস্ক্রিপশন প্যাকেজ দিতে হয়। এবং WordPress.com এ আপনি ফ্রি প্যাকেজে কোনো প্লাগইন থিম ইনস্টল করতে পারবেন না, এক্সটার্নাল প্লাগইন থিম। বাট WordPress.org তে আপনি যে কোনো প্লাগইন থিম ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে WordPress.com এবং WordPress.org এর মধ্যে পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। আর এর যে সবচেয়ে ভালো আর একটা জিনিস হচ্ছে আপনারা এই আর্টিকেলটা পড়বেন। WP বিগিনার একটা সুন্দর আর্টিকেল আছে, আমি যেটা বলছি সেটাই। এটাকে খুব সুন্দর করে ওরা লিখছে, এই যে ডিফেন্স WordPress.com এবং WordPress.org। এই যে আমি আর্টিকেলটা দিয়ে দিচ্ছি, এটা পড়বেন। হ্যাঁ, এই যে কি পার্থক্য কি, হুইচ ইজ বেটার কম্পারিজন, এই যে WordPress.org আমরা ইউজ করবো WordPress.org। হ্যাঁ, কারণ আমরা ওপেন সোর্স ইউজ করবো। সো এখানে বলে দেওয়া আছে WordPress.com এর .org এর বেনিফিট, .org এর ডিসঅ্যাডভান্টেজ, .com এর বেনিফিট, .com এ কেমন টাকা লাগে, .com এর বেনিফিট কি, .com এর কনস কি, এই যে লিমিটেশন থাকে .com এ কিছু, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে। এগুলো এই জিনিসটা একটু একবার রিডিং থ্রু করলে আপনার আরও বেটার আইডিয়া হবে। ওকে ওকে আচ্ছা, তো আমরা ইউজ করবো WordPress.org। আমরা WordPress.org এর অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। এখানে এসে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করবো। এই যে ডাউনলোড WordPress 5.7। ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন হচ্ছে WordPress 5.7.2। ওয়ার্ডপ্রেসের লাস্ট স্টেবল ভার্সন ছিল 4.9.5। সো আমরা এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড হচ্ছে। এখন এটা ডাউনলোড হতে থাকুন। এখন আমাদের নেক্সট যে জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে ডোমেইন হোস্টিং সম্পর্কে জানবো। সো ডোমেইন হোস্টিং সম্পর্কে জানার আগে আমি একটা জিনিস বলি, আমরা আজকের ক্লাসে লাইভ সার্ভার ইউজ করবো না, আজকের ক্লাসে আমরা হচ্ছে লোকাল সার্ভার ইউজ করবো। এবং লাইভ সার্ভার কীভাবে নিতে হয় সেটাও আমি আপনাদের ক্লাসের শেষে বলে দেবো। আচ্ছা, ডোমেইন হোস্টিং হচ্ছে আপনি মনে করেন আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট লাইক হচ্ছে ফাইল, ফাইল, ইমেজ, ভিডিও, এই জিনিসগুলো যেখানে থাকবে সেটা হচ্ছে হোস্টিং। আর এটার অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার ডোমেন, লাইক www.facebook.com। এটা হচ্ছে একটা ডোমেন। এই facebook.com এর যত ফাইল আছে সেগুলো হচ্ছে ফেসবুকের হোস্টিংয়ে আছে। ফেসবুক নর্মাল হচ্ছে ক্লাউড সার্ভার ইউজ করে। তারপর হচ্ছে www.google.com। এই google.comটা হচ্ছে একটা ডোমেন বা অ্যাড্রেস। এটার যত ফাইল বা রিসোর্স আছে সে হচ্ছে google.com এর ক্লাউড সার্ভার বা হোস্টিং আছে। ঠিক তেমনই আপনার www.xyz.com এটা হচ্ছে আপনার ডোমেন মানে অ্যাড্রেস। আর এটার হোস্টিংটা হচ্ছে আপনি এটার ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে একটা হোস্টিং মানে সেগুলোকে বলা হচ্ছে লাইক হচ্ছে আপনার বাসা চিন্তা করেন, আপনার অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি, এটা হচ্ছে আপনার ডোমেন। আর আপনার ধানমন্ডির যে বাসায় আপনি থাকেন, যে বাসার ভিতরে আপনার রুম আছে, ফার্নিচার আছে, এগুলো হচ্ছে আপনার হোস্টিং। ক্লিয়ার? বুঝা গেছে ডোমেন হোস্টিং এর ডোমেন হোস্টিং এর পার্থক্য? জি জি ভাইয়া। ওকে, সো আমরা যেহেতু আজকে লোকাল সার্ভার ইউজ করবো, মানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই কম্পিউটারটাকে আজকে হচ্ছে আমরা কি করব, একটা সার্ভার বানাবো। এই কম্পিউটারের ভিতরে আমরা ডোমেন ক্রিয়েট করবো, এই কম্পিউটারের ভিতরে আমরা সার্ভার ক্রিয়েট করে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে লাইভ করবো। হ্যাঁ, মানে আমাদের লোকাল সার্ভারে লাইভ করবো।
নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে লাইভ সার্ভারে যাবো, এবং লাইভ সার্ভারে যাওয়ার আগে আপনাদের সবারই ডোমেন হোস্টিং ম্যান্ডেটরি লাগবে। সো এটা আমরা ক্লাসের শেষে ডিসকাস করবো। সো আমাদের কম্পিউটারটাকে লাইভ সার্ভার বানাতে, সরি লোকাল সার্ভার বানাতে হলে আমাদেরকে কী করতে হবে, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপস ইনস্টল করতে হবে। সো লোকাল সার্ভারের জন্য কি কি অ্যাপস আমরা পাই? লোকাল সার্ভারের জন্য একটা অ্যাপস আছে, আমি একটু বলে শেষ করি। একটা আছে WAMP সার্ভার, তারপর হচ্ছে ল্যাম্প সার্ভার, তারপরে হচ্ছে ম্যাম্প সার্ভার। হ্যাঁ, সো এখানে কোনটা কোন কাজে ইউজ করা হয়? নর্মালি হচ্ছে ওয়ার্ম সার্ভারটা ইউজ করা হয় যাদের উইন্ডোজ আছে, ল্যাম্প সার্ভারটা ইউজ করা হয় যাদের লিনাক্স আছে, আর ম্যাম্প সার্ভারটা ইউজ করা হয় যাদের ম্যাক আছে। এর চেয়ে বেটার আরেকটা আছে যেটা আমি ইউজ করবো, সেটা হচ্ছে জ্যাম্প। কেন আমি জ্যাম্প ইউজ করবো? কারণ জ্যাম্প হচ্ছে আপনার ক্রস প্ল্যাটফর্ম মানে হচ্ছে জ্যাম্প আপনি উইন্ডোজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, লিনাক্সের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ম্যাকের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। যে দেখেন উইন্ডোজ, লিনাক্স, তারপর হচ্ছে ম্যাক, ঠিক আছে, যেটা আপনার দরকার সেটা ইউজ করবেন। সো আমরা অ্যাপাচি friends.org ডাউনলোড HTML চলে আসলাম। এখান থেকে এসে আমরা ডাউনলোড 64 বিট ক্লিক করলাম। এখান থেকে আমাদের জ্যামটা ডাউনলোড হয়ে যাবে। আমি আর ডাউনলোড করলাম না, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জ্যাম ডাউনলোড করবেন? আমি অ্যাড্রেসটা দিয়ে দিই আপনাদের। সবাই ক্লিয়ার? ওকে, সো জ্যাম্পটা আমার wordpress.org ডাউনলোড করা হয়ে গেল। তারপর হচ্ছে আমার জ্যাম ডাউনলোড করা হয়ে গেল। জ্যাম ডাউনলোড করার পরে ইনস্টল করবেন কীভাবে? একটা সফটওয়্যার আপনারা যেভাবে ইনস্টল করেন জ্যাম্প আপনারা ঠিক সেভাবে ইনস্টল করবেন। লাইক হচ্ছে আপনার ডাউনলোড হয়ে গেলে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন, ইনস্টলে ক্লিক করবেন, নেক্সট দিবেন। যে ড্রাইভে ইনস্টল করতে চান, C বা D ড্রাইভ, সেই ড্রাইভটা মনে রাখবেন। সেই ড্রাইভে ইনস্টল করা হয়ে গেলে ডান দিয়ে দিবেন। সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন তাহলে সবাই? জি ইনশাআল্লাহ। ওকে, সো সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি আপনার উইন্ডোজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখবেন যে জ্যাম্প নামে একটা অপশন চলে আসছে। আমি একটু নিচে যাই, দেখতে পাচ্ছেন জ্যাম্প? জি ভাই। জ্যাম্পে আসার পর এখানে থেকে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ওকে, জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, কারণ এটা রান হইতে সময় লাগবে। এই যে চলে আসছে অলরেডি। আমার মনে হয় আগে থেকে এটা অন করা ছিল। আচ্ছা, চলে আসতেছে, একটু অপেক্ষা করি। অধৈর্য হওয়া যাবে না আর কি। আচ্ছা, এবার অফ হইছে। আমি তো যে ভিয়েতনামি দিয়ে করছি, আমার কোনো সমস্যা? যেটা ইউজ করেন, আমি তো এর জন্য সবগুলোই দেখাইলাম। আচ্ছা, এই যে চলে আসছে। আচ্ছা, সো চলে আসার পরে এবার এখান থেকে হচ্ছে আপনাকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, জ্যাম্প মানে কি? হ্যাঁ, আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া জ্যাম্প মানে কি? জ্যাম্পের এক্স মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, হ্যাঁ। এ মানে হচ্ছে অ্যাপাচি, এম মানে হচ্ছে মারিয়া ডাটাবেস অথবা মাইস্কুয়েল ডাটাবেস, দুইটাই ইউজ করে ওরা। পি মানে হচ্ছে PHP, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরেকটা পি মানে হচ্ছে পার্ল, এটাও আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই টোটাল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, অ্যাপাচি, মারিয়া ডাটাবেস, PHP, পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এই যে দেখেন, মারিয়া ডাটাবেস, PHP, পার্ল আর হচ্ছে অ্যাপাচি। ক্লিয়ার? ওকে, এখান থেকে এসে আপনাকে কি করতে হবে? অ্যাপাচি এবং হচ্ছে মাইস্কুয়েল, এই দুটো হচ্ছে আপনাকে রান করতে হবে। কেন? এই মাইস্কুয়েল হচ্ছে আপনার ডাটাবেজের কাজ করবে, আর অ্যাপাচি হচ্ছে আপনার ব্যাকএন্ডে কাজ করবে। এখন এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, এই দুটো প্রপারলি রান করার পরে দেখবেন এখানে দুটো পোর্ট নাম্বার আসতেছে, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 3306। এখন না, অ্যাকচুয়ালি হচ্ছে আরও কয়েক বছর আগে এই পোর্ট নাম্বারের সাথে আপনাদের যদি কারো কম্পিউটারে স্কাইপ ইনস্টল করা থাকে, তারা হচ্ছে কনফ্লিক্ট করে। কারণ স্কাইপ আগের ভার্সনটা 80 পোর্ট নাম্বারের সাথে কনফ্লিক্ট করতো। হ্যাঁ, স্কাইপেরও পোর্ট নাম্বার ছিল 80,
অ্যাপাচিরও পোর্ট নাম্বার হচ্ছে 80। তখন আমরা যেটা করতাম, আমরা হচ্ছে এখান থেকে কনফিগে যে এই যে অ্যাপাচি httpd.configuration-এ যাইতাম, গিয়ে কী করতাম, কন্ট্রোল অ্যাপ দিয়ে যত 80 আছে খুঁজে বের করতাম, এগুলোকে কি করতাম 80-র জায়গায় 81 লিখে দিতাম। 81 দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা জ্যামটা অফ করে দেন আবার অন করতাম। বাট আপনাদের এখন এগুলো কিছুই করতে হবে না, কারণ স্কাইপের এখন যে ভার্সনটা নতুন, এটার সাথে আর এটার পোর্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার নিজের কম্পিউটার স্কাইপ ইনস্টল করা আছে। সো এখন আর এটা কনফ্লিক্ট করে না, এটা আগে করতো। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। জি ভাই। ওকে, এটা করার পরে এবার হচ্ছে আপনাদের তাহলে মোটামুটি আপনাদের কি ডান, আপনাদের জ্যাম্প ইনস্টল করা ডান। ইনস্টল করে আপনাদের সার্ভার রান করা, এই দুটো যদি আপনি রান না করেন আপনার সার্ভার কিন্তু চালু হবে না। যতই আপনি আপনার ওয়েবসাইটে যান, যান না কেন, সার্ভার রান হবে না, মানে আসবে না কিচ্ছু। সো মাস্ট এই অ্যাপাচি বা মাইস্কুয়েল এই দুটো রান করতেই হবে। করা হয়ে গেলে এবার নিচের তিনটা এগুলো কি ভাইয়া? এখানে এগুলো আপনার লাগবে না। এখানে যেমন ফাইল জেলা হচ্ছে আপনার অ্যাক্টিভলি অ্যাক্সেস, মানে হচ্ছে আপনার যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, লোকাল সার্ভারে এগুলো কোনো দরকার নাই। লাইভ সার্ভারে যখন আপনি কাজ করবেন তখন অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিবে না, মানে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস দিতে চাইবে না। তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্টিভলি অ্যাক্সেস দিবে না, এবং অ্যাক্টিভলি অ্যাক্সেসকে অ্যাক্সেস করার জন্য আপনাকে তখন এই ফাইল জেলা নামে একটা টুলস ইনস্টল করে, যেটা আমরা সামনে দেখব। ওকে, সেটা লাইভ সার্ভারে, লোকাল সার্ভারে লাগবে না। আচ্ছা, এখান থেকে এবার আমরা চলে আসি, আচ্ছা এটা থাকুক, আমরা চলে আসি আমাদের কম্পিউটারে। সো আমরা জ্যাম্প ইনস্টল করলাম সি ড্রাইভে, আমি জ্যাম্প ইনস্টল করেছি সি ড্রাইভে, আপনি যে ড্রাইভে করেন জাস্ট ওই ড্রাইভে চলে যাবেন। যদি ডি ড্রাইভে ইনস্টল করেন তাহলে ডি ড্রাইভে, যদি সি ড্রাইভে ইনস্টল করেন তাহলে সি ড্রাইভে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন? জি। এখান থেকে htdocs-এ যাবেন। এই যে এই htdocs-টাই হচ্ছে আপনার রুট ডিরেক্টরি। আমরা কি করি নর্মালি একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা কি করি, এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করি, তারপরে তার ভিতরে আমরা index.html একটা HTML ফাইল দেই, তাই না? তো সেম ভাবে এই htdocs-টাই হচ্ছে আপনার একটা রুট ডিরেক্টরি। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। এটাকে জি। লাইভ সার্ভারে যেটাকে জি ভাই। public_html বলা হয় লাইভ সার্ভারে, মানে যেটা হচ্ছে আপনার রুট ডিরেক্টরি। সো জ্যাম্পের রুট ডিরেক্টরিটা হচ্ছে htdocs ফোল্ডারের ভিতরে, আর লাইভ সার্ভারে হচ্ছে public_html এর ভিতরে, যেটা লাইভ সার্ভারে গেলে আপনারা দেখতে পারবেন। সো এই htdocs এর ভিতরে এসে আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে বা একটা ডোমেন ক্রিয়েট করতে হবে। সো আমি আমার ডোমেনের নাম দিলাম ctg420, এটা হচ্ছে আমার ডোমেন নাম। দেওয়ার পরে এখন এই ডোমেনটা কাজ করতেছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, আমরা আমাদের কম্পিউটারে চলে আসলাম। এখানে এসে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আমার পোর্ট নাম্বার হচ্ছে 80, তাই না? মনে আছে পোর্ট নাম্বার কত? জি। এরপরে আমি লিখবো আমার ডোমেনের নাম। আমার ডোমেনের নাম কি? ctg420 না? জি। দেওয়ার পরে দেখেন ও কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, মানে ব্ল্যাঙ্ক, কারণ আমার এই ডোমেনের ভিতরে কিচ্ছু নাই, তাই না? সো আমরা কিছু একটা লিখি, দেখি আসে কিনা। ওকে, সো আমরা একটা কাজ করি, একটা ফাইল ক্রিয়েট করি, আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি, এখানে index.php ক্রিয়েট করার পরে এটাকে একটু আমি সাবলিমে ওপেন করি। ওকে, index.php চলে আসলো। এবার এখানে এসে আমি একটা কাজ করি, আমি একটু পিএইচপির এক্সটেনশন দিই। এটা হচ্ছে পিএইচপির ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে পিএইচপি আউটপুট। হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, অ্যাজ ইউজুয়াল HTML-এ যেটা লিখতাম। রিলোড দেই, দেখেন লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। জি ভাই। তার মানে বুঝতে পারছি এটা আমাদের রুট ডিরেক্টরি। জি। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, আমাদের আর কোডে চাইতে হবে না, এটা আমি অফ করে দিই। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব, আমরা এই রুট ডিরেক্টরিতে আমরা কি করতে চাই, রুট ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাই না? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই। সো আমরা এবার চলে আসি ওয়ার্ডপ্রেস, এই যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি wordpress.org থেকে, সেই ফাইলটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। Ctrl+V দিলাম, এখানে এবার এটাকে আমরা আনজিপ করব, এক্সট্রাক্ট করলাম। ফার্স্ট হচ্ছে কপি করে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আনজিপ করলাম। এখন আনজিপ করার পরে দেখেন আমার ফাইলগুলো কি একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে না? জি ভাই। এখন আমি চাচ্ছি এগুলো কোন ফাইলটা নিয়ে আসছেন ভাই? আমি তো আরেকটা দেখালে ভালো।
এই যে wordpress.org আপনারা একটু মনোযোগ দেবেন ক্লাসে, হ্যাঁ এটা দেখাইছিলাম ফার্স্টে। এই wordpress.org তে গিয়ে আমাকে এই ফাইলটা ডাউনলোড করতে হয়েছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা ডাউনলোড করে ওই ফাইলটা এবার আমি রুট ডিরেক্টরিতে নিয়ে আসলাম। রুট ডিরেক্টরিতে আসার পরে আমি জিপ ফাইলটাকে আনজিপ করার পরে কি ফাইলগুলো একটা ফোল্ডারের ভিতরে চলে গেছে। এখন আমি ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোকে রুটে আনার জন্য আমাকে কি করতে হবে বলেন? ভাই ওই যে আনজিপ করছেন এরপরে এগুলোকে জাস্ট আমি কাট করলে হয়ে যায় না? কাট করে রুটে নিয়ে আসতে পারি না? জি তাহলে আর আমার এই ফোল্ডার আর এই ফাইলের কোনো দরকার আছে? এগুলো কি এখন খালি না? জি এগুলো খালি জি ডিলিট করে দিলাম। এবার আমি একটু আমার রুট ডোমেনে চলে আসি, হ্যাঁ এই যে আমার ডোমেনে চলে আসি, রিলোড দিলাম। দেখেন আমাকে কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের পেজটা দেখাচ্ছে? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন এনভায়রনমেন্টটা কিভাবে সাজাবেন? জি জি ওকে, আমি একটু পরে করতে দিব কিন্তু আপনাকে। জি ভাই এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে আমি এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, তাই না? সো বাই ডিফল্ট ইংলিশ আছে, ইংলিশে রাখবেন, এটা চেঞ্জ করবেন না, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনাকে ওয়েলকাম করছে, মাইক্রোফোন মিউট করেন আবুল হাসনান। সো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আসার জন্য আসতে বলছে। এখন ওরা আপনাকে বলছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। কি কি ইনফরমেশন? আপনার ডাটাবেজের নাম দিতে হবে, আপনার ডাটাবেজের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেজের হোস্ট দিতে হবে, টেবিল প্রিফিক্স দিতে হবে। ডাটাবেজের হোস্ট, টেবিল প্রিফিক্স, পাসওয়ার্ড, ইউজার নেম, নেম, এই ইনফরমেশনগুলো থাকলেই একমাত্র আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সো এই ইনফরমেশনগুলো কোথায় পাবো? এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাকে যেতে হবে লোকাল হোস্ট /php myadmin। এটা হচ্ছে আমার ডাটাবেজের অ্যাড্রেস। লোকাল হোস্ট /php myadmin। আপনি এখান থেকে ডিরেক্ট যেতে পারেন, অথবা আপনি এই মাইস্কুলে এসে অ্যাডমিনে ক্লিক করেন, এখান থেকে আপনি ডিরেক্ট যেতে পারেন। দুইভাবেই আপনি এই php myadmin পেজটাতে আসতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। আসার পরে আপনাকে কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? সো আমি আসলাম, এসে আমি এই যে নিউতে ক্লিক করলাম। ক্লিক করে আমি বললাম একটা ডাটাবেজের নাম দিলাম CTG420। এই ডাটাবেজের নাম আপনি যা মন চায় তাই দেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। সিটিজি আপনি আপনার মন মতো আপনি যে কোনো ইচ্ছা একটা ডাটাবেস দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে দেখেন UTF-8_CI, এটা মানে হচ্ছে আপনার HTML ওয়েবসাইটে যেমন ল্যাঙ্গুয়েজের জন্য কার্সর UTF-8 ইউজ করি না, মনে আছে? জি এই ল্যাঙ্গুয়েজের ইউনিকোড, জি ভাই। এটাও হচ্ছে ঠিক সেম ভাবে ওয়ার্ডপ্রেস এর ইউনিকোড UTF-8_CI, এই যে এখান থেকে পাবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ক্রিয়েট করলাম, আমার ডাটাবেস কি ক্রিয়েট হয়েছে? জি এই যে ডাটাবেসের নাম কি? ভাইয়া ডাটাবেস বলতে কি বোঝায়? আচ্ছা ডাটাবেস বলতে কি বোঝায় একটু বলে দিন। 0 ভাই CTG420 ভাই। আচ্ছা একটু বলি। ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা ইকোসিস্টেম যেটা হচ্ছে আপনার PHP এবং মাইস্কুলের মাধ্যমে তৈরি করা, হ্যাঁ, যেটা ব্যাকএন্ড। আর ফ্রন্টএন্ড তো HTML CSS এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা। সো এই যে ডাটাবেজের কাজটা হচ্ছে আপনি যখন একটা ফর্ম সাবমিট করেন, সেই ফর্মটা ডাটাবেজে পৌঁছায়, মানে আপনার ফর্মের ডাটাগুলো একটা ডাটাবেজে পৌঁছায় আপনার ডাটাগুলো রিসিভ করার জন্য। বুঝতে পেরেছেন? যে ডাটাগুলো যে টেবিলের মধ্যে পৌঁছায় সেই টেবিলটাকে বলা হয় ডাটাবেস। ক্লিয়ার? জি আচ্ছা, আমরা এখানে ডাটাবেস নিয়ে পড়াশোনা করবো না, কারণ ডাটাবেস তারপরে প্রোগ্রামিং এগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্টের। আমরা এখানে শিখবো ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করব। ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে PHP এর মাধ্যমে, এবং আপনি যখন ইন ফিউচারে থিম ডেভেলপমেন্টের নিয়ে কাজ করবেন বা শিখবেন, তখন আপনাকে ম্যান্ডেটরি PHP MySQL জানতে হবে। ওকে জি ভাইয়া। ওকে, সো আমরা এবার চলে আসলাম এখানে। এসে এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা যখন আমরা ইনস্টল করব তখন দেখবেন আমার এই ডাটাবেজে অনেকগুলো টেবিল চলে আসবে। এখন কিন্তু ফাঁকা। তো আমরা ইনস্টল করে ফেলি, লেটস গো দিলাম। দেওয়ার পর আমাকে বলছে ডাটাবেজের নাম কি, এই যে আমার ডাটাবেজের নাম, এটাকে কপি করে নিয়ে আসি, দিয়ে দিলাম। আর একটা জিনিস বলি, আপনি এখন আছেন কিসে? লোকাল সার্ভারে না? আপনি এখন কিসে আছেন? লোকাল সার্ভারে, তাই না?
জি লোকাল সার্ভারের ক্ষেত্রে আপনার ইউজার নেম হচ্ছে রুট। জি ভাইয়া। লোকাল সার্ভারের ক্ষেত্রে আপনার ইউজার নেম হচ্ছে ডিফল্ট রুট, মানে লোকাল সার্ভারের ক্ষেত্রে আপনাকে ইউজার নেম, ডাটাবেজে ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ লোকাল সার্ভারের ওয়েবসাইটটা একমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার কম্পিউটারের বাইরে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। সো এখানে ডাটাবেজ হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন আপনাকে ম্যান্ডেটরি ডাটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। সো আর এখানে পাসওয়ার্ড হচ্ছে নাল। নাল মানে আবার এই নাল না, নাল মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা থাকবে। সবাইকে ক্লিয়ার? জি আর জি। ডাটাবেজের হোস্ট হবে লোকাল হোস্ট। এটা লাইভ হোস্ট এবং লোকাল হোস্ট দুই ক্ষেত্রে লোকাল হোস্ট হবে। আর টেবিল প্রিফিক্স মানে কি, এটা আমি একটু পরে বলতেছি। টেবিল প্রিফিক্স মানে কি আপনারা কি বুঝতে পেরেছেন? ইনফরমেশনগুলো কোথা থেকে দিলাম? জি ভাইয়া। জি জি। এখন দেখেন, আপনি যদি একটু ভুল করেন, এখানে ডাটাবেজের নামটা ভুল দেন, দেখবেন সাবমিট দিলে লেখা আসবে কান সিলেক্ট ডাটাবেজ। কেন? কারণ আপনি ডাটাবেজের নামটা ভুল দিয়েছেন। সো যখনই এরকম কোনো একটা পেজ আসবে, ভয় পাবেন না, মনে করবেন আপনি কোনো না কোনো জায়গায় একটা মিস্টেক করছেন, এবং ওরাই বলে দেবেন আপনি কোন জায়গাটা মিস্টেক করছেন, যে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে বাট আপনার ডাটাবেজের সাথে কানেক্ট করছে না, তার মানে আপনার ডাটাবেজে ভুল। আবার আপনি এখানে আসলেন, এসে ডাটাবেজ ঠিক দিলেন, সাবমিট দিলেন, এখানেও বলছে যে আপনার ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড কি ঠিক আছে কিনা চেক করতে। এখন আপনি দেখেন, আপনার পাসওয়ার্ড থাকার কথা ছিল ব্ল্যাঙ্কে, তো আপনি লিখছেন পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। বুঝতে পেরেছেন? সো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো ঠিক হওয়ার পরে এবার আরেকটা জিনিস দেখেন, এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন wp-config-sample.php, এই ফাইলটা দেখতে পাচ্ছেন? জি জি। এই ফাইলটা আমি জি। যদি একটু ওপেন করি, দেখেন এই ফাইলটা আমি যখন ওপেন করলাম, এখানে দেখেন আমাকে কি বলছে, ডাটাবেজের নামটা এখানে বসাও, ইউজার নেমটা এখানে বসাও, পাসওয়ার্ডটা এখানে বসাও, ডাটাবেজের হোস্ট লোকাল হোস্টে থাকবে, কার্ড সাইট হচ্ছে ইউটিউব ফেড, ঠিক আছে। আর এখানে লাস্টে দেখেন যে টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাকবে। এই ইনফরমেশনগুলো ফিল আপ করে তারপর আমাকে বলছে wp-config.php নামে একটা ফাইল ক্রিয়েট করতে। মানে এই ফাইলটাকে কপি করে দেন এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে ওই ফাইলটাকে আমার wp-config.php নামে সেভ করতে বলছে। জিনিসটা কি বোঝা গেল? জি। আচ্ছা, এখন বুঝি নাই। আমাকে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে আমাকে wp-config-sample. একটা পিএইচপি ফাইল আছে, ওরা আমাকে বলছে তুমি তোমার ডাটাবেজের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড যা যা আছে এগুলো ফিল আপ করে এই ফাইলটা কপি করবা। ফার্স্টে কপি করে ওই নতুন কপি ফাইলটা ইনফরমেশন ফিল আপ করে সেভ করবা wp-config.php। মানে আগের ফাইলটা আছে sample.php আর নতুন ফাইলটা হবে config.php। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। জি ভাইয়া। কিন্তু আমি এগুলো কিচ্ছু করব জি না, ভাই। আমি যা আছে আমি ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করে সাবমিট দিয়ে দিলাম। এবার দেখেন মজার ব্যাপারটা, দেখেন আমার এখানে wp-config.php নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কি আগে ছিল? না না ভাইয়া। না না। আগে ছিল না। এবার এটাকে যদি আমি একটু ওপেন করি, দেখেন ইনফরমেশনগুলো আসছে। জি ভাইয়া। চলে আসছে। জি। তাহলে তো ভাই আমাদের আর এগুলো করা লাগবে না, ওইখানে জি, যে না। চলে আসছে ভাই। সরাসরি করলে না, হচ্ছে। আমি কি বলছি আপনাদেরকে, আমি ওয়ার্ডপ্রেসের টোটাল ইকোসিস্টেম বুঝাবো, মানে কিভাবে ওয়ার্ডপ্রেস টোটাল ইকোসিস্টেমটা হয়। সো এটা হচ্ছে একটা সলিউশন, এটা হচ্ছে আরেকটা সলিউশন। ক্লিয়ার? হ্যাঁ জি জি ভাই। ভাই। ওকে, আচ্ছা এখন আমাকে কি বলছে, অলরাইট সব ঠিক আছে। এবার হচ্ছে আমাকে বলছে এটা ইনস্টল করতে, তার মানে আমার ইনফরমেশন সব ঠিক আছে, ইনস্টলে ক্লিক করলাম, তার মানে আমার ডাটাবেস সব ঠিক আছে। এবার হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সব কাজ ডান। এবার হচ্ছে আমাকে সাইটের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো আজকে আমি হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট বানাবো। আর আমি একটা ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম। এখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এত সিম্পল রাখলাম কেন? কারণ আমার এই ওয়েবসাইটটা লোকাল সার্ভার আছে, এটা আমি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, মানে আমার কম্পিউটার ছাড়া অন্য কোনো জায়গা থেকে এটাকে রিমোটলি অ্যাক্সেস করা যাবে না। সো এটা আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিলেই হয়, তাই না? বাট আমি যখন লাইভ সার্ভার কাজ করবো জি। তখন কিন্তু আমাকে অবশ্যই একটা ভালো পাসওয়ার্ড দিতে হবে। বুঝতে পেরেছেন? জি। জি ভাইয়া। এখন ওরা আমাকে বলতেছে এটা জি খুবই ভাই। উইক একটা পাসওয়ার্ড, আমি বলছি সমস্যা নেই, এটাকে আমি চেক করলাম যে উইক পাসওয়ার্ড হইলো, আমাকে কনফার্ম করতে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? এটা কনফার্ম দিছে কেন? কারণ আমার পাসওয়ার্ডটা উইক। ক্লিয়ার? জি।
আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এখানে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটার কাজ কি? এটা কাজ হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, তার মানে ওয়েবসাইট একটা ডেভেলপমেন্ট অবস্থায় আছে, তাই না? জি ভাই। মানে ওয়েবসাইটটা এখনো ডেভেলপ, জি। এখন মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ওয়েবসাইটের কন্টেন্ট কিছুই ক্লায়েন্ট আপনাকে দেয়নি, ক্লায়েন্ট আপনাকে ডামি কন্টেন্ট দিছে, আপনি ওই কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটটা পুরো বানায় ফেলছেন, বানানোর পরে ক্লায়েন্ট আপনার কাজে খুশি, শেষ। এখন ক্লায়েন্ট কি করবে? এই ওয়েবসাইটটাকে সে এসইও করবে। এসইও মানে তো আপনারা জানেন, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন ক্লায়েন্ট হচ্ছে এসইও করার জন্য যার কাছে যাবে, সে কি দেখবে যে এই ওয়েবসাইটটা অলরেডি গুগলে ইন্ডেক্স করা আছে, মানে আপনার ডামি কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করা। তখন যে এসইও করবে তার কি করতে হবে? ফার্স্টে গুগলে যেতে হবে, সেখান থেকে গুগল কনসোলে গিয়ে ইন্ডেক্সের যে ফাইল আছে সেগুলোকে রিমুভ করতে হবে, দেন আবার ওয়েবসাইটটাকে নতুন করে ইন্ডেক্স করতে হবে। সো এটা হচ্ছে অবশ্য তার কাজ, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই, বাট তার কাজটা যেন একটু ইজি হয় এই জন্য আমরা কী করবো, এটাকে ডিসকারেজ করে দিব, যেন আমার এই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স না হোক। টোটাল ওয়েবসাইটটা কমপ্লিট হওয়ার পরে দেন সার্চ ইঞ্জিন এসইও যে করবে সে এটাকে আনচেক করে যেন নতুনভাবে আবার এটাকে ইন্ডেক্স করতে পারে। জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ভাইয়া আরেকবার কি বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, কেউ আছেন বুঝছেন? এমন কেউ আছেন? জি ভাই, মোটামুটি বুঝছি। বলেন একবার, জি জি ভাই। যা বুঝছেন তাই বলেন আনারকলি। মানে এখানে আমি তো ডামি কিছু জিনিস দিয়ে আপ করতেছি, এই অবস্থায় গুগল সার্চ কনসোলে যেন ওইটা চলে না যায়, কেউ যেন সার্চ করতে না পারে, এইভাবে রাখার জন্য ডিসকারেজ করতেছি আর কি, গুগল কনসোলে দিচ্ছি না। ভেরি গুড, থ্যাংক ইউ, একবার পারফেক্ট অ্যান্সার, এটাই বুঝাতে চাইছি। সবাই এবার বুঝছেন? জি জি ভাই। আমি একটু টেকনিক্যালি বুঝে অনেক কিছু বলছি, বাট উনি যেটা বলছে এটা হচ্ছে একবারে আপনাদেরকে ইজিয়েস্ট ওয়েতে বলছে। টেকনিক্যালটা আমি কি বলছি, যে আমি যদি এটাকে না চেক করি, মানে এটাকে আমি ডিসকারেজ না করি, তাহলে আমার ওয়েবসাইটের যে দামি কন্টেন্ট সেগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যেতে পারে। তো ভবিষ্যতে এই ওয়েবসাইটটাকে যখন একজন ডিজিটাল মার্কেটার এসইও করবে, তাকে আবার গুগলে গিয়ে এই ইন্ডেক্সের থেকে এগুলো রিমুভ করে অ্যাকচুয়াল কন্টেন্ট দিয়ে তখন তাকে ইন্ডেক্স করতে হবে। তো তার জন্য একটু আর কি কাজটা এক্সট্রা কাজ হয়ে যাবে, সে তখন ডেভেলপারকে দুইটা গালি দেবে, এটা যেন না দেয় এর জন্য আমি এটা ডিসকারেজ করে দিলাম। বুঝতে পারছেন? জি ক্লিয়ার সবাই? জি ভাই। জি বাট এটা এমন না যে এটা জি আমার ভাই। আমার দায়িত্ব এটা ডিসকাস করা, আমি না করতেই পারি, এটা আমার ইচ্ছা। ক্লিয়ার? বাট আমি একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করলাম। ক্লিয়ার? জি। ওকে, এবার আমি ইনস্টল করলাম। আমি একটু অপেক্ষা করবো, ওরা বলছে নর্মালি এটা 5 মিনিট সময় লাগতে পারে, বাট এত সময় লাগবে না, তার আগে হয়ে যাবে, এই যে হয়েও গেছে। আপনি ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আমি এবার ওয়েবসাইটটা আমি ইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তাই না? জি। ওকে, জি। এখন এই ওয়েবসাইটটা আমি বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি। কিভাবে অ্যাক্সেস করতে পারি? আমি এটাকে লগইন দিতে পারি। এই লগইন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে wp-login.php দিতে হবে, মানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসের শেষে স্ল্যাশ দিয়ে কি দিতে হবে? wp-login.php দিলে আমার এই অপশনটা চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন আপনারা বলতে পারেন ভাই আর কি কোনো ওয়ে আছে এটাকে এই লগইন অপশনে যেতে? হ্যাঁ, আপনি জাস্ট অ্যাডমিন লিখে সার্চ দেন, চলে আসছে। আপনি ভাই আমি যদি WP অ্যাডমিন দেই, হ্যাঁ দেখাচ্ছি তো, সবগুলোই দেখাবো। WP অ্যাডমিন দেন, দেখেন ঘুরে ফিরে সে একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, যে রিডাইরেক্ট করে আপনাকে এই পেজে নিয়ে আসতেছে। মানে আপনি এবার WP লগইন দেন, WP অ্যাডমিন দেন, আর অ্যাডমিন দেন, যেটাই দেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ডেভেলপ করে, তাদের ওয়েবসাইটে আবার আপনি হচ্ছে WP অ্যাডমিন লগইন দিলে হয় না, তারা এই পার্ট ডিরেক্টরিটা হাইড করে রাখে। দেখেন পেজ নট ফাউন্ড, অ্যাডমিন দেন। এটা হচ্ছে ডেভেলপার ইচ্ছা করলে হাইড করে রাখতে পারে, নর্মালি 95% হাইড করে না, বুঝছেন? এগুলো আরও অ্যাডভান্স লেভেলের জিনিস, পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, সো এটা হচ্ছে আমার নর্মাল প্রসেস। আমি এটা লগ ইন করলাম। এখন আমার ইউজার নেম কি বলেন? সার্ভার মানে আমার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড কি? অ্যাডমিন। অ্যাডমিন অ্যাডমিন লগ ইন করলাম।
লগ ইন করার পরে এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমার এই ড্যাশবোর্ড। এখন আজকের ক্লাসে আমি কি বলছিলাম, আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্ট্রো, তাই না? মানে ওয়ার্ডপ্রেসের টোটাল ইকোসিস্টেম সম্পর্কে জানবো। এই যে এখানে যত টুলস আছে, আজকে ডিজাইন নিয়ে কোনো মাথায় হেডেক নেবেন না, ঠিক আছে? এইখানে যত টুলস আছে আমরা সবগুলো দেখবো, টোটাল ওয়ার্ডপ্রেসের হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা জানবো আজকে, হ্যাঁ? সো এই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা যদি অনেক অনেক বড় বড় ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে বা ডিজাইনার আছে যারা হচ্ছে ওয়েবসাইট বানায়, প্রজেক্ট বানায়, কিন্তু ড্যাশবোর্ডের এই টুকটাক জিনিসগুলো সম্পর্কে তাদের কোনো ক্লিয়ার আইডিয়া নেই, হ্যাঁ? তো আপনাদের জন্য এই জিনিসটা না হয় সেটা আমি চেষ্টা করবো, ওকে? সো এই ওয়ার্ডপ্রেসের দেখেন এটা কন্ট্রোল করে কিভাবে। এই কন্ট্রোলিং হচ্ছে আপনাকে, এই যে দেখেন এখানে আপনি বেশ কিছু অপশন পাচ্ছেন, লাইক হচ্ছে ওয়েলকাম করছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু ড্রাফট আছে, হেলথ ইস্যুস আছে, অ্যাক্টিভিটি আছে, ইভেন্টস এন্ড নিউজ। যেমন হচ্ছে আপনার ফেসবুকে আপনি অ্যাক্টিভিটি লগে গেলে দেখেন না কি কি করছেন, কারো পেজে লাইক দিচ্ছেন, কারো পোস্টে কমেন্ট করছেন, এগুলো দেখা যায়, তাই না? এরকম এই ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে এরকম জিনিসগুলো দেখা যায়। সো এখানে আমি স্ক্রিন অপশন থেকে এটাকে ইচ্ছা করলে আমি কন্ট্রোল করতে পারি। আমি চাচ্ছি আমি কিচ্ছু দেখবো না ড্যাশবোর্ডে আসলে। এখন কি ড্যাশবোর্ডটা ফাঁকা না? এখন আমি যাচ্ছি শুধুমাত্র ওয়েলকামটা থাকবে, আর কিছু থাকবে না। এখন আমার ড্যাশবোর্ডটা অনেকটা ক্লিন আছে, তাই না? জি। আচ্ছা, এখন একটু বলে নিই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ডিফল্ট, এখন যে ডিফল্ট এডিটর মানে ওয়েবসাইটটা ডিজাইন করতে যে ডিফল্ট এডিটর ইউজ করা হয়, সেটা এই এডিটরটার নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর। আমি একটু সার্চ দিয়ে বলি, গুটেনবার্গ এডিটর, এটার নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর। মানে বর্তমান যে এডিটর ওয়ার্ডপ্রেসের এডিটর, এটাকে গুটেনবার্গ এডিটর বলে, এটাকে অথবা ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরও বলা হয়, ঠিক আছে? বাট এটা এখনও স্টেবল হয়নি, এটা এখনও এটাকে নিয়ে অনেক পড়াশোনা হচ্ছে, এটা নিয়ে অনেক কাজ চলতেছে, এটাকে এখনও বেটা ভার্সন চলতেছে, এটার এখনও ফাইনাল রিলিজ হয়নি। আর ওয়ার্ডপ্রেসের আগের যে ডিফল্ট স্টেবল এডিটর ছিল সেটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এই যে চলে আসছে, আচ্ছা ক্লাসিক এডিটর, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আগের যে সবচেয়ে স্টেবল এডিটর। মানে এখনও ওয়ার্ডপ্রেসের মোস্ট অফ দ্য ওয়েবসাইট যে এডিটরটা থাকে সেই এডিটরটা বলা হয় ক্লাসিক এডিটর। যদিও এই দুইটার কোনোটাই দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করবো না, আমরা ইচ্ছে বেস্ট যে এডিটরগুলো ওয়ার্ডপ্রেসে আছে সেগুলো দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবো। বাট এগুলো হচ্ছে বেসিক। ক্লিয়ার? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলেন। বেসিক্যালি মানে এলিমেন্টার আমরা বেসিক্যালি কোন পেজ বিল্ডার দিয়ে বেশি কাজ করে আসলে, মানে আপনারা কাজ করেন কোনটা দিয়ে বেশি, এলিমেন্টার নাকি ফিভার এরকম টাইপের? যদি একটু বলতেন। একটু ধৈর্য ধরতে হবে এগুলোর জন্য, কারণ এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আজকে তো একবার ইন্ট্রো ক্লাস, হ্যাঁ? আমি এডিটর বলবো কোনটা কোনটা আপনার লাগবে, কোনটা কোনটা আপনার দরকার, সব আমি দেখাবো। অনেক এডিটর আছে, এলিমেন্টর আছে, বিভার আছে, ডেবি আছে, ডাব্লিউপি কম্পোজার আছে, সাইট অরিজিন আছে। কালকে আমি একটা এডিটর বানায় রিলিজ করি, সেটাও ইউজ করতে পারবেন। সো সেটা প্রবলেম হচ্ছে আমরা প্রপারলি আগে বেসিকটা ক্লিয়ার করবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ক্লাসিক এডিটর, তাই না? আচ্ছা, এই ক্লাসিক এডিটরের আবার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় সুইং এডিটর। মানে আগে এই এডিটরটাকে বলা হতো ক্লাসিক সুইং এডিটর, তারপর এটাকে ক্লাসিক এডিটরও অনেকে বলে, ম্যাক্সিমামে ক্লাসিক এডিটর বলে, এটাকে সুইং এডিটরও হিসেবেও বলা যায়। আর বর্তমান এডিটর নাম হচ্ছে গুটেনবার্গ এডিটর, সেটাকে আবার ব্লক এডিটরও বলে। ক্লিয়ার সবাই? এগুলো হচ্ছে টোটাল আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেনের মতো। ওকে? জি জি ভাই। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এবার আমি হচ্ছে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে জানবো, তাই না? সো এখন দেখেন এখানে আমরা মনে করেন আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করি বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি বা আইওএস ইউজ করি, আমরা মাঝে মাঝে আপডেট অপশনে গেলে কি পাই, যে লাইক হচ্ছে কিটক্যাট অপশন আসছে বা ললিপপ, বিভিন্ন থাকে না অ্যান্ড্রয়েডের বিভিন্ন, কি বলে এগুলোকে, অ্যান্ড্রয়েড গুলো থাকে ভার্সন বলে, তাই না? সো এই আপডেটগুলো আসলে আমরা ওইখানে একটা নোটিফিকেশন পাই, দেন হচ্ছে আমরা ভার্সন করি। লাইক এখন মনে হয় কত চলে, 12, তাই না? জি ভাইয়া, জি জি। ওয়ার্ডপ্রেসের এই আপডেট অপশনে গেলে আপনি কি পাবেন, ওয়ার্ডপ্রেসের যদি কোনো আপডেট ভার্সনটা চলে আসে সেই ভার্সনটা পাবেন। যেমন ওরা দেখতেছে আজকে সকাল 8:30-9টা পর্যন্ত এটাই লেটেস্ট আপডেট। তারপর ওরা যদি দেখে আপনার কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা, যেটার নতুন কোনো ভার্সন এসেছে কিনা, আপনার কোনো থিম ইনস্টল করা আছে কিনা, যেটা কোনো নতুন ভার্সন অ্যাভেলেবেল আছে কিনা। সো আপডেট অপশনে গেলে
যদি কোনো নতুন অ্যাভেলেবেল আপডেট আসে তখন আপনার এখানে একটা রেড মার্ক লেখা থাকবে, আপডেট নোটিফিকেশন আসবে, সেখানে গিয়ে আপনি আপনার টুলসগুলো আপডেট করে নিতে পারবেন। ক্লিয়ার? আপডেটের কাজ কি ক্লিয়ার? জি ওকে, জি ভাইয়া। দেন আসেন পোস্ট। পোস্টের কাজ কি? পোস্ট হচ্ছে আপনি এখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে আপনি কি একটা পোস্ট দেখতে পাচ্ছেন তাই না, হ্যালো ওয়ার্ল্ড, মানে একটা ওয়ার্ডপ্রেসের ডেমো পোস্ট দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। এখন আমি যদি এটাকে ট্র্যাশে ফেলে দেই, মানে এটাকে আমি রিমুভ করে ফেললাম, এখন দেখেন কোনো পোস্ট দেখতে পাচ্ছেন? না না ভাইয়া। আচ্ছা চলেন আমরা তাহলে একটা পোস্ট আপলোড করি। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ওয়েবসাইটে যাই। সো আমরা একটা ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখেন, এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি তাই না, এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি তাই না। জি ভাইয়া। জি বা আমরা যদি প্রথম আলোতে যাই, এখানে কি হচ্ছে, এখানে যে খেলা পেজে গেলে খেলা রিলেটেড খবরগুলো পাওয়া যায় তাই না। এই যে এই স্পোর্টস, এটাকে বলা হয় স্লাগ, মানে এই স্পোর্টসে গেলে আমরা স্পোর্টস রিলেটেড সব পোস্ট পাবো তাই না। জি ভাইয়া। তারপরে বিনোদনে বা জি ভাই। আমরা এন্টারটেনমেন্ট রিলেটেড সব পোস্ট পাবো। বাংলাদেশে গেলে আমরা বাংলাদেশ রিলেটেড পোস্ট পাবো, বিশ্বতে গেলে বিশ্ব রিলেটেড। এটা কিন্তু দেখছেন ওরা কি করছে, প্রথম আলো ওরা ঠিকই ওয়ার্ডপ্রেসের সিএমএসটার মতো করে একটা সিএমএস বানায় এটাকে বিওজেএস ইউজ করছে, যে মানে এসপিএর জন্য, মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করছে, মানে নিজের একটা সিএমএস বানাইছে ওয়ার্ডপ্রেসের মতো করে। আচ্ছা, সো করোনা ভাইরাসে গেলাম, করোনা ভাইরাস রিলেটেড পোস্টগুলো আমরা পাবো তাই না। আচ্ছা এখন দেখেন আমরা একটা কাজ করি, তাহলে এইটা হচ্ছে আমার ক্যাটাগরি, আর ক্যাটাগরির নিচে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি, আর এই ক্যাটাগরি রিলেটেড পোস্টগুলো আমরা দেখতে পাবো। তো আমরা ক্যাটাগরিতে চলে যাই, তাহলে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, স্পোর্টস, বানান ভুল হয়েছে, স্পোর্টস ক্যাটাগরির নাম দিলাম স্পোর্টস। এই স্লাগ মানে হচ্ছে এই যে যেমন দেখেন আপনি স্পোর্টসে গেলেন, এটাকে বলা হয় স্লাগ, মানে হচ্ছে ইউএন, মানে আপনি আপনার ওয়েবসাইটের শেষে স্লাগের নাম দিলে ওই পোস্ট ক্যাটাগরি রিলেটেড সবগুলো পোস্ট দেখতে পারবেন। তার মানে আমার এখানে স্লাগটা হবে স্পোর্টস, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। জি আর ভাইয়া। স্লাগ সবসময় হচ্ছে স্মল, মানে স্মল লেটারে হবে, আর স্লাগে কোনো নাম্বার, স্লাগে আপনি যদি স্লাগ না লেখেন তাহলে সে অটো জেনারেট করে নেবে আপনার ক্যাটাগরির মতো নাম অনুযায়ী। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া। স্লাগ মানে কি বুঝতে পারছেন? ইউএল, ঠিক আছে, আপনার ক্যাটাগরির ইউএলটাকে স্লাগ বলা হয়। ক্লিয়ার? জি জি বুঝছি। আচ্ছা, এবার আমি ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম, দেখেন স্পোর্টস ক্যাটাগরি চলে এসেছে। এটার আন্ডারে আমি কি করি, আরও কিছু ক্যাটাগরি ক্রিয়েট করি, তাহলে এই ক্যাটাগরিটা কি হবে, স্পোর্টসের সাব ক্যাটাগরি হবে তাই না। তার মানে ক্রিকেটের প্যারেন্ট ক্যাটাগরি কোনটা হবে তাহলে? স্পোর্টস। স্পোর্টস। দেখেন আমি কিন্তু পরে ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু স্লাগ ইউজ করি না, সে কি করছে, অটো জেনারেট করে নিছে তাই না, দেখতে পাচ্ছেন? জি ওকে, জি ভাইয়া। এই যে লাইক দিস ওয়ান, এই যে দেখছেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাইয়া। এবার গেল আমি আরেকটা করি, ফুটবল। সো দেখেন এই ক্যাটাগরিগুলোর আগে একটা ড্যাশ আসছে তাই না, তার মানে বোঝা যাচ্ছে এগুলো কার আন্ডারে আছে, স্পোর্টসের আন্ডারে আছে তাই না। জি আন্ডারে জি আছে ভাইয়া। ভাইয়া। ওকে, সো ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করলাম, সবই করলাম, তাহলে এবার কি করা উচিত, একটা পোস্টও আপলোড করা উচিত না? জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে, সো এটার জন্য আমি কি করব, চলেন আমরা একটা পোস্ট আপলোড করি। তো পোস্ট আপলোড করার জন্য আমি অ্যাডমিনতে আসলাম, আসার পরে আমাকে একটা টাইটেল দিতে হবে, টাইটেল দিলাম। এই যে আমরা এডিটরটা, এখন যে এডিটরটা আমরা ইউজ করতেছি এটাকে বলা হয় গুটেনবার্গ এডিটর। একটু পরে আমরা এডিটরটা চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, সো একটু মনোযোগ দেন। সো আমরা একটা কি করলাম, আমরা একটা টাইটেল দিলাম, টাইটেলের পরে আমি হচ্ছে এবার একটু ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিলাম, আরেকটু ডেসক্রিপশন দিলাম। ওকে,
তারপরে ডেসক্রিপশন দেওয়ার পরে একটা ইমেজ লাগবে আমাদের, আমরা ইমেজটা সেভ করি। ওকে, সো এবার হচ্ছে আমরা একটা কাজ করব, আমরা পোস্টে চলে যাব। এখন এটা এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে বলেন তো? স্পোর্টসের না? জি আর এই জি। পোস্টটা কি রিলেটেড, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট ক্যাটাগরিতে আমরা রাখলাম, মানে পোস্ট অনুযায়ী। এখন আমরা এবার হচ্ছে এটা ট্যাগ ইউজ করব। ট্যাগ কি? এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের নিচে এই যে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, ডেভিড মিলার, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, দেখতে পাচ্ছেন? জি ভাই। বা জি। আমি যদি এখানে একটা যাই, এই যে দেখেন বিশ্বকাপ, বাংলাদেশ ফুটবল, আন্তর্জাতিক ফুটবল, দেখতে পাচ্ছেন? এখানে যদি আমি ক্লিক করি জি তাহলে ভাই। কি হবে, আমার এই ট্যাগ রিলেটেড যদি অন্য কোনো পোস্ট থাকে, অন্য কোনো পোস্টও যদি সেম ট্যাগ থাকে, সেই পোস্টগুলো দেখাবে। রিলেটেড পোস্ট, বুঝতে পেরেছেন ট্যাগের কাজ কি? জি হ্যাঁ ভাই। আর ট্যাগের এটা ভাই এটা কি বুঝে না? ভাই এটা কি গুগল সার্চে কোনো হেল্প করে? হ্যাঁ, দুইটাই বলতেছি। একটা হচ্ছে রিলেটেড পোস্ট, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে কেউ যদি সার্চ দেয় ট্যাগ লিখে, সেই ট্যাগ রিলেটেড পোস্টগুলো সে পাবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কাজ করে। আর ওয়েবসাইটের আচ্ছা। বাইরে কি কাজ করে, আপনি এই ট্যাগ দিয়ে যদি কোনো ওয়েবসাইটটাকে এসইও করেন, তাহলে ওই ট্যাগ রিলেটেড পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হবে। ক্লিয়ার? ও জি ভাই, জি ভাই। ওকে, সো আমরা এখানে ট্যাগগুলো অ্যাড করি, দেখি কি কি ট্যাগ আছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, আপনি ইচ্ছা করলে নিজেও কিছু অ্যাড করতে পারেন, বিসিবি দিলাম। হ্যাঁ, তো আচ্ছা এটা হবে না, বিসিবি হচ্ছে এটা। ওকে, সো এটা দিলাম। এবার হচ্ছে আমাকে একটা ইমেজ আপলোড করতে হবে। এই যে ফিচার ইমেজে গেলাম আমি, এই যে দেখেন ক্লিক করলাম, ইমেজটা আপলোড করে দিলাম। সেট ফিচার্ড ইমেজ, ইমেজ আপলোড হয়ে গেল, ডান। এবার হচ্ছে আমি পোস্টটা পাবলিশ করে দিই। এবার আমি এখানে চলে আসি, আসার পরে দেখেন আমার পোস্টটা দেখা যাচ্ছে। জি জি ভাই। জি ভাই। ওকে, এবার আমি পোস্টটা যদি ওপেন করি, তাহলে এই পোস্টটা কীভাবে দেখা যাচ্ছে? আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটুকু, তাই না? এটুকু কি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস না? জি ভাই। আর এইটুকু হচ্ছে আমার কি পোস্টের টাইটেল, তাই না? জি। আর মাঝখানেরটা কি একটা টাইমলাইন, তাই না? ডেটটা দেখাচ্ছে। আজকের ডেটটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি ডাইরেক্ট এরকম টাইটেল আসবে, মাঝখানে কোনো টাইমলাইন থাকবে না। আমি চাচ্ছি ডাইরেক্ট, কারণ এরকম একটা পোস্টকে এসইও করা অনেক ডিফিকাল্ট, তাই না? এই যে টাইম ডেট থাকবে। হ্যাঁ ভাই। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে একটা পার্মানেন্ট ইউআরএল থাকবে, লাইক হচ্ছে পোস্টের নাম অনুযায়ী একটা টাইটেল থাকবে। বুঝে গেছে? মানে এটা কি ডাইনামিক ওয়েতে চেঞ্জ হচ্ছে, যে ডেট সেই ডেট। আমি ডাইনামিক চাচ্ছি না, আমি চাচ্ছি একটা পার্মানেন্ট ইউআরএল। বুঝে গেছে? জি জি। এটা আমরা কিভাবে করতে পারি? এই যে দেখেন সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন জি ভাই। এখান থেকে, Wedding এই যে এ- দেখেন আমি কিন্তু একটু র্যান্ডমলি যাচ্ছি। হ্যাঁ, সো এটা যাচ্ছি কারণ যেটা যেখানে লাগে। সো আমি দেখেন সেটিংস থেকে আমি পার্মানেন্ট অপশনে গেলাম। এখানে দেখেন বর্তমানে আমার পোস্টটা কি হিসাবে আছে, লিঙ্কের শেষে টাইমলাইন, টাইমলাইনের শেষে স্যাম্পল পোস্ট। না, আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি পোস্ট নেম আকারে আমার Post name। লিঙ্কের পরে ডাইরেক্ট হচ্ছে স্যাম্পল পোস্ট থাকবে। সেভ চেঞ্জ করলাম, ওয়েবসাইটে আসলাম, ক্লিক করলাম, ঠিক হয়েছে? জি। সো এটাকে বলা হয় পার্মালিঙ্ক। যদি কেউ কোশ্চেন করে হোয়াট ইজ পার্মালিঙ্ক, আপনি বলবেন আপনার ওয়েবসাইটের একটা পার্মানেন্ট ইউআরএল জেনারেট করার জন্য যে লিঙ্কটা ইউজ করে সেটাকে বলা হয়, যে সেটিংটা ইউজ করা হয় সেটাকে পার্মালিঙ্ক বলা হয়। ক্লিয়ার? জি। এটা কিন্তু খুব জি ভাই। ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ওকে, এবার দেখেন আমার এই ওয়েবসাইটে আমি বর্তমানে কোন এডিটরটা ইউজ করতেছি? গুটেনবার্গ এডিটর। গুটেনবার্গ। আমি যদি এবার একটু এসে প্লাগইনে যাই, দেখেন আমি কোথায় গেলাম, প্লাগইন থেকে আমি অ্যাড নিউ অপশনে গেলাম, গিয়ে যদি আমি এই যে ক্লাসিক এডিটর, দেখেন 5 মিলিয়নের উপর ওয়েবসাইটে এখন ক্লাসিক এডিটরটা ইনস্টল করা। বুঝা গেছে? মানে এখনো পর্যন্ত কি পরিমাণ ওয়েবসাইটে এই এডিটরটা জনপ্রিয়। আমি এখন এই এডিটরটা কি করবো, ফার্স্ট হচ্ছে ইনস্টল করব। আচ্ছা, এই যে প্লাগইন দেখতে পাচ্ছেন এগুলো কোথা থেকে আসতেছে? আপনার এই যে ওয়ার্ডপ্রেস.org ফাইলটা ডাউনলোড করছিলেন, তাই না? মনে আছে?
জি ভাইয়া। জি ভাই। এইখানে ভাই। গিয়ে আপনি এই যে প্লাগইনে আসেন, এসে আপনি ক্লাসিক এডিটর লিখে সার্চ দেন, দেখতে পাচ্ছেন আসছে। আপনি কি করছেন, এই টোটাল টুলসটা ডাউনলোড করে আপনার ড্যাশবোর্ডে নিয়ে গেছেন না, এখান থেকে এই অপশনগুলো আসতেছে। ক্লিয়ার? জি জি এবারে এটাকে আমি অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট জি হয়ে ভাই। গেল। এবার দেখেন আমার এই পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু রিলোড দেই, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, জি ভাইয়া। বুঝা গেল? সো গুটেনবার্গ এডিটরটা আমরা দেখলাম, ক্লাসিক এডিটরটা দেখলাম। ক্লিয়ার? ওকে, এবার দেখেন এই এডিটরটা, এই যে দেখেন এই এডিটরটা কিভাবে কাজ করে। এটা দেখেন, এটা আপনি ইচ্ছা করলে এই যে টেক্সট এলাইন সেন্টার, সেন্টারে চলে আসবে। আবার লেফটে রাখতে হলে লেফটে, রাইটে রাখতে হলে রাইটে রাখতে পারবেন। আমি মনে করেন সেন্টারে রাখলাম। এটা দেখেন, এটা হচ্ছে বোল্ড, এটাকে আপনি ইটালিক রাখতে চান, ইটালিক। এবার দেখেন এটা হচ্ছে কি ভিজুয়াল ভিউ, তাই না? এটার কোড ভিউটা যদি দেখতে চান তাহলে টেক্সটে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন টেক্সট এলাইন সেন্টার, এই যে ইনলাইন সিএসএস দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন জি ভাই। এই যে দেখেন জি ভাই। পি ট্যাগ, তার ভিতরে ইটালিকের জন্য ইএম ট্যাগ বা আই ট্যাগও ইউজ করতে পারেন। চিনেন এগুলো, এই ট্যাগগুলোকে চিনেন? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, সো আমি আবার আগের মতো নিয়ে যাই, এটাকে লেফটে রাখি। তার মানে ভাই ওয়ার্ডপ্রেসে কোনো কোড লেখা লাগে না, তাই তো? এই তো, সো লাগবে আপনার সিএসএস যে যত ভালো পারে সে ওয়ার্ডপ্রেসে তত ভালো করবে, কারণ সব কিছুই আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে পারবেন না। ক্লায়েন্টের স্পেসিফিক রিকোয়ারমেন্টসে আপনাকে কোডে হাত দিতেই হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই। সো আমরা অ্যাটলিস্ট ডিজাইনে যে জি। ওয়েব ডিজাইনে যে যত ভালো হবে সে ফ্রন্ট ওয়েব ওয়ার্ডপ্রেস ডিজাইনে তত ভালো হবে। সো আমরা এটাকে আপডেট করে ফেলি। আচ্ছা, সো আমরা একটা পোস্ট আপলোড করলাম, তাই না? এখন দেখেন এই পোস্টটা আপলোড করার পরে এইটাই হচ্ছে আমার ওয়েবসাইটের লেটেস্ট পোস্ট হিসেবে থাকতেছে। কিভাবে? এই যে দেখেন কোন ক্যাটাগরি, ক্রিকেট স্পোর্টস, ট্যাগগুলো দেখতে পাচ্ছেন? জি জি ভাই। আচ্ছা, সো এবার আমি একটা কাজ করি, আমি তাহলে পোস্টে আমি এবার মিডিয়াতে চলে আসি। মিডিয়াতে আসার পরে দেখেন আমি যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজটা এখানে চলে আসছে না? জি এখন আমি ইচ্ছা করলে এখানে আরেকটা ইমেজ আপলোড করতে পারি, নাকি এটা আমি সেভ করলাম, এই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। দেখেন দুইটা লাইব্রেরিতে গেলে আমি আমার যতগুলো ইমেজ আপলোড করছি সব ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? সো আপনি ডিরেক্ট ইমেজ জি। আপলোড করতে পারেন ইমেজ অপশন থেকে, যেখানে যে ইমেজ অপশন থাকবে সেখান থেকে, অথবা আপনি মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ আপলোড করে ওইখানে জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিতে পারবেন। বুঝা গেছে? জি ওকে, জি ভাই। এবার চলে আসি আমি পেজ অপশনে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি একটা ওয়েবসাইট আপলোড করলাম, তাই না? এখন এই ওয়েবসাইটটা কি হচ্ছে, আমাকে সবসময় লেটেস্ট পোস্ট দেখাচ্ছে। লেটেস্ট পোস্ট মানে হচ্ছে কি বলেন তো? লেটেস্ট পোস্ট মানে হচ্ছে আমি সর্বশেষ যে পোস্টটা আপলোড করছি সেটাই আমাকে ফার্স্টে দেখাচ্ছে। কিভাবে বুঝবো? চলেন আমি আরেকটা পোস্ট আপলোড করি। সেটাই হোম পেজে দেখা হবে। হ্যাঁ, আমি আরেকটা পোস্ট আপলোড করি, ধরেন এটা আমরা কপি করলাম, সরি পেস্ট করলাম, পুরোটা কপি করলাম। এখানে মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা কেটে দেই। ওকে, সো পোস্ট নিলাম, এটা হচ্ছে আমার কিসের আন্ডারে আছে? স্পোর্টসের, ফুটবলের আন্ডারে। এটা আমি ট্যাগ হিসেবে দিলাম ফুটবল, তারপর আর কি দেওয়া যায়, বাংলাদেশ, বিশ্বকাপ। দিলাম, হ্যাঁ, ইমেজটা আপলোড করি। এই যে ইমেজটাই ফিচার ইমেজ আসলে আপলোড করলাম, পাবলিশ দিলাম। এবার একটু আসেন, দেখেন। সো এবার ওরা কি করলো, আমাকে কি কোন পোস্টটা সবার ফার্স্টে দেখাচ্ছে?
লেটেস্ট পোস্টটা দেখাচ্ছে, তাই না? জি ভাই, আপডেট পোস্টটা। এখন একটা ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক আছে, লেটেস্ট পোস্টগুলোই দেখাবে, একটা ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে এটাই ঠিক আছে। কিন্তু আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। সরি জি ভাইয়া, ঠিক। সরি একটা ফোন আসছিল। আচ্ছা সো Hello. হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা সো আমরা এবার একটা কাজ করি, আমরা ছিলাম হচ্ছে লেটেস্ট পোস্টটা আসবে। এখন একটা ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিক আছে জিনিসটা যে আমার লাস্ট পোস্টগুলো হোম পেজে শো করবে, বাট আমি চাচ্ছি একটা ওয়েবসাইট বানাতে, লাইক হচ্ছে মনে করেন প্রথমআলো.com-টা, ঠিক আছে, এখানে একটা হোম পেজ একটা থাকবে, মানে বা আমি আমার নিজের ওয়েবসাইটের কথাই চিন্তা করি, বা আমি অন্য কোনো একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, লাইক হচ্ছে এই ওয়েবসাইটের কথাই চিন্তা করি। এখানে কি হচ্ছে, এটা কিন্তু ব্লগিং ওয়েবসাইট না, হ্যাঁ, এখানে হচ্ছে একটা হোম পেজ আছে, হোম পেজে আমার হোম পেজের কন্টেন্টগুলো দেখাবে, দেন আমরা ইচ্ছা করলে এই পেজ থেকে বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবো, তাই না? এখন আমার কথা হচ্ছে এই ওয়েবসাইটটা হোম পেজটা কি স্ট্যাটিক, তার মানে হচ্ছে আমার কন্টেন্ট যাই আপলোড করি এই পেজটা আমার সবার ফার্স্টে দেখাবে, তাই না? জি। So, এই কাজটার জন্য আমাকে কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট দুইটা পেজ থাকে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট কয়টা পেজ থাকে? দুইটা। কি কি? প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ, তাই না? আচ্ছা আমি এখন একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, হোম পেজ। হোম পেজ ক্রিয়েট করে আমি এখন এখানে কিছু কন্টেন্ট দিই, কন্টেন্ট নিয়ে আসি আমি, সেইগুলো তো সবে এক, এটা দিয়ে দিই। এখন এটা একটা এটাই ভালো নিউজ, ভালো নিউজ কেন বলছি, কারণ একজনও মারা যায়নি। আচ্ছা এটা দিলাম পেজ হিসাবে, এটাই রাখলাম, পাবলিশ করে দিলাম। এবার দেখেন রিলোড দিলাম, কিন্তু আমার পেজটা কিন্তু আসেনি, দেখতে পাচ্ছেন? মানে আমার লেটেস্ট পোস্টেই কিন্তু দেখাচ্ছে এখনো। আমি যে একটা নতুন পেজ ক্রিয়েট করছি ওটা কি আসছে? জি না না ভাই। আচ্ছা এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার সেটিংসে আসতে হবে, রিডিং আসতে হবে। এখন সবসময় তো আমি ব্লগিং ওয়েবসাইট বানাবো না, মাঝে মাঝে তো আমাকে স্ট্যাটিক ওয়েবসাইটও বানাতে হবে, তাই না? তো এটার জন্য আমাকে এবার বলতে হবে স্ট্যাটিক হোম পেজটাই হচ্ছে আমার ফার্স্টে থাকবে, মানে আমার ওয়েবসাইটে ডিসপ্লে করবে কোনটা, আমার হোম পেজ। এবার রিলোড দেন, কোনটা দেখাচ্ছে? হোম পেজটা। এবার আপনি যত পেজেই ডিজাইন করেন এখন আপনাকে ওয়েবসাইটের ফার্স্টে কোন পেজটা দেখাবে? হোম পেজ। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? হোম পেজে দেখাবেন। সবাইকে ক্লিয়ারলি বুঝতে জি পেরেছেন? ভাই। আচ্ছা এবার আমি এটাকে আবার ব্লগ পেজ হিসেবে রাখি, কারণ যেহেতু আজকে আমি ব্লগিং ওয়েবসাইট বানাবো। তো দেখি হ্যাঁ ব্লগ ওয়েবসাইট হিসেবে আছে। ওকে সো এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি। ওকে কারা কোনো জি কোশ্চেন ভাইয়া। আছে? মোটামুটি ক্লিয়ার ভাই। আচ্ছা এবার তাহলে আমরা একটা কাজ করি, আপনারা একটা কাজ করেন। আচ্ছা আমরা একটু দেখি, আমরা হচ্ছে এবার এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা পেজে গেলাম, আমরা এই পোস্টটাতে একটা কমেন্ট করে আসি। এখানে কমেন্ট করলাম, কমেন্ট দেখলাম নাইস আর্টিকেল, এখানে নাম দিলাম, আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা, আপাতত কিছু দিলাম না, পোস্ট কমেন্ট করলাম। এখন এই কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু ডিরেক্ট পোস্ট হয়ে যাবে না। হ্যাঁ এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে এখানে আসতে হবে, এই যে কমেন্ট অপশনে আসলাম, এই যে দেখেন এখন কিন্তু আমাকে বলছে এইটা অ্যাপ্রুভাল দিতে। এটা যদি আমি অ্যাপ্রুভাল না দিয়ে ট্র্যাশে ফেলে দিই তাহলে আর এটা দেখাবে না। এবার আমি এখানে আসি, দেখেন আমার কমেন্টটা কিন্তু এবার পোস্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন কমেন্টের কাজ? জি। জি জি ভাই। জি ভাই।
এবার হচ্ছে আমরা পরবর্তী, এটা আবার করা যায়, এটা অটোমেটিক অ্যাপ্রুভালও করা যায় একটা প্লাগইন দিয়ে, এটা আমরা পরে দেখব, সামনে দেখব। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করব, কমেন্টের কাজ দেখলাম। এবার চলে আসি আমরা অ্যাপিয়ারেন্সের কাজ কি। এখন দেখেন বর্তমানে আমার এই ওয়েবসাইটে কোন থিমটা ইনস্টল করা, বর্তমানে আমার এই ওয়েবসাইটে হচ্ছে 2021। আর এছাড়া একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট 3টা থিম থাকে, একটা হচ্ছে 2021, 2019, 2020। কোথায় গেলে এগুলো পাবেন? এই যে ডব্লিউপি কন্টেন্ট থিম, দেখেন 3টা থিম ইনস্টল করা আছে, 2019, 2020 আর হচ্ছে 2021, তাই না? আমার বর্তমানে কোন থিমটা অ্যাক্টিভেট? 2021, তাই না? 2021 জি ভাই। আমি যদি এখানে অন্য একটা থিম অ্যাক্টিভেট করি, দেখেন আমি এখন বর্তমানে অ্যাক্টিভেট করলাম 2019, রিলোড দেই, আমার কি পুরো ওয়েবসাইটের ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে না? জি জি ভাই। ওকে, সো এই হচ্ছে আমার থিমের কাজ। এখানে গেলে এই যে দেখেন থিমের একটা সাইজ আসতেছে, তারপর হচ্ছে যে নাম আসতেছে, তারপর হচ্ছে আরও ডিটেলসগুলো আসতেছে। এগুলো কোথায়? এগুলো হচ্ছে যখন আপনারা ভবিষ্যতে থিম ডেভেলপমেন্টে যাবেন তখন এগুলো চেঞ্জ করতে পারবেন। লাইক হচ্ছে এই যে ভাই এই 2019 এটা কি যত সালে রিলিজ পাইছে ওই অনুযায়ী? না না, এটা বিভিন্ন থিমের নাম অনুযায়ী, যেমন ওয়ার্ডপ্রেসের আগের নাম ছিল 2016, 17, 14 এরকম নাম ওরা দেয়। ও আচ্ছা আচ্ছা ভাই। ওকে, আবার যে সাল রিলিজ হইলো ওই অনুযায়ীও দিতে পারে। বাট এখন যেমন মনে করেন আমি এখানে আসলাম, এই যে দেখেন style.css এ গেলাম না, এই যে দেখেন এইখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, দেখেন 2019 থিম ইউআরআই, অথর ইউআরআই, ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন? জি ভাই। এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখান থেকে আসছে, দেখতে পাচ্ছেন? এবার এই যে দেখেন আওয়ার 2019 ডিফল্ট থিম, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এগুলো আপনাদেরকে আসলে দেখানোর দরকার নাই, এগুলো হচ্ছে আপনি যখন নিজে একটা থিম বানাবেন অ্যাকচুয়ালি কোথায় কি আছে তখন আপনি এগুলো ইউজ করবেন। ওকে, বুঝতে পেরেছেন? নরমালি যখন ভাই আমরা ওয়েব ডিজাইন করছি জি তখন ভাই। আমরা দেখছি যে HTML এ যেটা লিখি সেটাই সামনে দেখা যায়, CSS দিয়ে আমরা সেটার মানে স্টাইল চেঞ্জ করি, কিন্তু এখানে এই CSS এর লেখা জিনিসই দেখা যাচ্ছে, এইটা কিভাবে? এটা হচ্ছে কারণ এই ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা এভাবে কাজ করে, এখানে style.css থেকে আপনার রেডলি লেখাগুলো সে পাচ্ছে, বুঝতে পেরেছেন? তো ইকোসিস্টেমটা আমরা দেখছি, বাট আমার এখানে হাত দেওয়ার দরকার নেই কোডে, কারণ আমরা হচ্ছে ডেভেলপে যাচ্ছি না। যখন ডেভেলপে যাব তখন আমরা কোডে হাত দেব। ওকে, ওকে আচ্ছা, সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে আসলাম, তাই না? এখন হচ্ছে আমরা দেখলাম যে কোন কোন থিম আছে এবং থিমগুলো আসলে কোথায় গিয়ে জমা হয়। এই যে এখান থেকে 2019, ঠিক আছে? এই থিমে গেলে আপনি দেখতে পারবেন কি কি থিম আছে। এবার আমরা যে কাজটা করবো, কাস্টমাইজ করবো। আমরা চাচ্ছি এই থিমটা কাস্টমাইজ করতে। এই কাস্টমাইজ অপশনটা হচ্ছে বাই ডিফল্ট অপশন থাকবে, থিমের উপর ডিপেন্ড করে আপনার এক এক থিমে এক এক অপশন থাকবে। এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো থিম থেকে আসে, তাই না? আপনাকে থিম থেকে যতটুকু অপশন দেবে আপনি ঠিক ততটুকু অপশনে কাজ করতে পারবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। বুঝা গেছে? ওকে, সো আমরা এখানে সাইটে আইডেন্টিটিতে গেলাম। আইডেন্টিটিতে যাওয়ার পরে দেখেন ও আপনাকে কি বলছে, আপনি লোগো দিতে চান নাকি টাইটেল আর ট্যাগলাইন। দেখেন এখানে আমার একটা টাইটেল আছে, এখানে একটা ট্যাগলাইন আছে, তাই না? আমি ইচ্ছা করলে এই ট্যাগলাইনটা চেঞ্জ করতে পারি। আমি দেখেন মনে করি এখানে একটা নতুন ট্যাগলাইন দিলাম, এখানে ট্যাগলাইন দিচ্ছে লাইভ কভারেজ, লাইভ স্কোর। আচ্ছা, সো আমরা এখানে ট্যাগলাইন দিলাম লাইভ 24/7 নিউজ কভারেজ অ্যান্ড স্কোরস, পাবলিশ দিলাম। আচ্ছা, আমরা আগের থিমে ব্যাক করি, অ্যাক্টিভেট, এটা দিয়ে কাস্টমাইজটা দেখানো উচিত। ওকে, চলে আসলাম। তো লোগো অপশন আছে, ব্লগিং টাইটেল, ট্যাগলাইন। এবার দেখেন একটা মজার ব্যাপার, দেখেন ট্যাগলাইনটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন? ওকে, সো এই যে দেখেন 24 নিউজ করা। এখন আপনি চাচ্ছেন যে এই টাইটেলটা আপনি দেখতে চাচ্ছেন না, হ্যাঁ? এই টাইটেল আর এই যে আপনি এখানে হাইড করে দেন, দেখেন চলে গেছে টাইটেল আর ট্যাগলাইনটা এখান থেকে চলে গেছে না? আমি চাচ্ছি এখানে নতুন কোনো একটা ইমেজ ইউজ করতে, আমি এটাই ধরি, এটাকে কপি পেস্ট করলাম। এই যে দেখেন এখানে আমি লোগোটা আপলোড করলাম।
আসছে? রিলোড দেই, দেখেন আমার লোগো চলে আসছে, উপরে কিন্তু ঠিকই আমার ট্যাগলাইনটা দেখাচ্ছে আর টাইটেল দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। আর এখানে আমার লোগো আছে। তারপরে দেখেন আমি চাচ্ছি এই যে দেখেন এই জি। ওয়েবসাইটে এখানে বলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, জি বা এই ওয়েবসাইটে এখানে ওই যে আলোর মতো একটা সানলাইটের আইকন দেখতে পাচ্ছেন। জি আমিও চাচ্ছি এরকম আমার একটা ওয়েবসাইটে জি করতে। এটাকে বলা হয় সাইট আইকন ভাইয়া। ফেভিকন ফেভিকন আইকন বলা। ট্যাব আইকন। আপনার এসটিএমএল ওয়েবসাইটে এটা আইকন করতে হবে। আমি এখান থেকে একটা আইকন নেই, মনে করি এই আইকনটাই নিলাম, এটাকে সেভ করে সেভ করলাম। এখান থেকে এসে এই যে সিলেক্ট সাইট আইকন, সাইট আইকন হিসেবে এটাকে আমি আপলোড করে দিলাম। এটাকে সাইট আইকনও বলে, ফেভিকনও বলে। এটাকে আমি ক্রপ করলাম, এই যে এরকম দেখা যাবে। পাবলিশ করলাম, রিলোড করলাম, চেঞ্জ হয়েছে? ঠিক হ্যাঁ, জি 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 জি। ওকে। তো আমরা তাহলে জি ভাইয়া। দেখলাম কিভাবে সাইট আইকন চেঞ্জ করতে হয়, কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, কিভাবে টাইটেল, কিভাবে ট্যাগলাইন। এবার হচ্ছে ডার্ক মোড। এগুলো হচ্ছে এই যে দেখেন এখানে একটা মুড আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি ইচ্ছা করলে এই কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অন্য কালার দিতে পারেন, ঠিক আছে? আমি ডিফল্ট কালারটাই রাখলাম। জি ভাইয়া। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, আমি আপাতত করলাম না। মেনুজ, এখন চলে আসছে আমার মেনুজ অপশন। চলেন আমরা মেনুজে চলে যাই। সো এখন আমরা যাব মেনুজ, অ্যাপারেন্স থেকে মেনু। এখানে আসার পরে এখন আমাকে কি করতে হবে, মেনু ক্রিয়েট করতে হবে। তো আমরা এই যে এখানে একটা মেনু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এটাকে কি একটা মেনু বলা যেতে পারে? এটাকে একটা মেনু বলা যেতে পারে, তাই না? জি ভাইয়া। তো আমরা একটা মেনু Menu ক্রিয়েট হয়। করি, মেনুর নাম দিলাম আমরা জি। মেইন মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। জি। ওকে ওকে, নাম দিয়ে এবার হচ্ছে আমি মেইন মেনু। মেনু, এই মেনুতে আমি কি কি রাখতে চাই? আমি এই মেনুতে পেজ রাখতে চাই, হোম পেজটা নিয়ে আসলাম। তারপর আমি চাচ্ছি এই মেনুতে আমি আমার সব ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে চাই। কিভাবে? এই যে দেখেন ওরাও কিন্তু ক্যাটাগরিগুলোকে মেনুতে অ্যাড করছে, তাই না? করছে? আমিও অ্যাড করলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি কোন একটা কাস্টম লিঙ্ক অ্যাড করতে, যেটা হচ্ছে আমার পেজে নাই, বাট আমি কাস্টম লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। লাইক হচ্ছে আওয়ার ব্লগ, এটাকে আমি অ্যাড টু জি ভাই। মেনুতে নিয়ে আসলাম। মেনুতে কিভাবে অ্যাড করছি পেজগুলো দেখতে পাচ্ছেন? পেজ, পোস্ট, লিঙ্ক সব দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সেভ করলাম, জি সেভ করে রিলোড দিলাম। মেনু কি আসছে? জি। কই আসছে? না এখনো আসে নাই তো ভাই। আচ্ছা, আবার রিলোড দিলাম, আসছে? আসে নাই ভাই। আচ্ছা, তো আমাকে তো বলতে হবে না মেনুটা ভাই, কোথায় আপনি থাকবে। add menu দেন না। কোথায় থাকবে? এটা কি প্রাইমারি মেনু হিসেবে থাকবে নাকি এখানে ফুটার মেনু হিসেবে থাকবে? এটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? আচ্ছা। এই যে এখানে আমি এটাকে বলে দিলাম প্রাইমারি মেনু, মানে আমার জি ভাই। মেইন মেনু। এবার দেখেন আসছে। এবার আমি চাচ্ছি এই ক্রিকেট ফুটবলটা থাকবে স্পোর্টসের নিচে। তাহলে আমি এই যে ক্রিকেটটাকে একটু ডানে নিয়ে আসলাম, ফুটবলটাকে একটু ডানে নিয়ে আসলাম, এনে সেভ করলাম, রিলোড দিলাম। আসে? জি ভাই। এই যে দেখেন ক্রিকেটে আসছে, ক্রিকেটের পোস্ট চলে আসছে। ফুটবলে আসলাম, দেখেন এই যে স্ল্যাগ ধরে আসছে, দেখছেন? বুঝা গেল? জি ভাই। ওকে, তাহলে আমরা মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় বুঝতে পেরেছি। তো মেনু ক্রিয়েট করা তো অনেক কঠিন, তাই না? কি করতে হয়? ন্যাপ, ইউআর, বেশি কঠিন। এলআই, তারপর অ্যাঙ্কর ট্যাগ, তারপরে ডিসপ্লে ইনলাইন, তারপর আরো কি কি মার্জিন, প্যাডিং, বিশাল একটা অবস্থা, তাই না? জি ভাই। লেফট রাইট। এবার দেখেন এই যে ওয়েবসাইটটা বানাইছেন না, এটা হচ্ছে ফুল রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন? রেসপন্সিভ দেখতে পাচ্ছেন? জি জি জি। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এই ইমেজটা আমি আপলোড করলাম একটা, কিন্তু ইমেজটা তো 3-4টা সাইজ দেখাচ্ছে, কিভাবে, তাই না? বড়, ছোট, মাঝারি।
এটা আসছে আপনার এই যে দেখেন ব্যাকএন্ডে মিডিয়া কোয়েরি করা আছে। হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্টের আপলোডে যান, দেখেন প্রত্যেকটা ইমেজ দেখছেন কয়বার করে আপলোড হয়েছে, বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছেন, যখন যেটা দরকার দেখতে পাচ্ছেন। জি একবার আপলোড করছি সে আমাকে বিভিন্ন সাইজ, এই সাইজটা কিভাবে আসছে, এই যে দেখেন এই সেটিংস থেকে মিডিয়াতে যান, দেখেন থাম্বনেল সাইজ, ম্যাক্সিমাম সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, বুঝতে পেরেছেন? আর হচ্ছে অরিজিনাল সাইজ। ক্লিয়ার? জি ভাই। টোটাল 4টা সাইজ এসে ডিভাইড হয়ে তারপরে আপলোড হয়েছে। এগুলো ধরার দরকার নেই, এটা বাই ডিফল্ট আসবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এখন যে মেনু বারটা আপ হইলো, আমরা কি চাইলে আবার যা সিএসএস দিয়ে ওইটাকে আবার ডেকোরেশন করতে পারবো? ডেফিনেটলি সবই করবো, আমরা সবকিছুই করবো। আমরা আজকে ডিজাইনে যাচ্ছি জি না তো, ক্লিয়ার ভাই। আমরা ইকোসিস্টেম, ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম নিয়ে কথা বলতেছি, কোথায় কি আছে। জি ক্লিয়ার ভাই। ওকে ওকে ভাই ওকে। জি ওকে, আপনারা তাহলে এবার একটা ব্রেক নেন। কয় মিনিটে ব্রেক দিব? 10 মিনিট ভাই। 10 মিনিটে হয়ে যাবে? ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি 3:45-এ ক্লাস শুরু করবো। ওকে 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 ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক অনেক মানে অনেক কিছু ডাউনলোড করতে হবে, তো এই জন্য ক্লাস ভিডিওটা দেখে আবার একদম মানে অ্যাকুরেটলি করার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে মিডিয়াতে, তাই না? আমরা দেখলাম কিভাবে মিডিয়া ফাইলগুলো কন্ট্রোল করা হয় কোথা থেকে। সো আমরা অ্যাপারেন্সে গেলাম, এখান থেকে থিমে গেলাম, কাস্টমাইজে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে উইজেট। উইজেটের কাজ কি? এই যে ওয়েবসাইটের নিচে দেখেন, এই যে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? তারপর না না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। ওকে, ভিডিও অন, স্ক্রিন শেয়ার অন, দেখতে পাচ্ছেন এবার? জি এখানে দেখেন এই যে উইজেট আমরা জি দেখা যাচ্ছে ভাই। এখন আমরা মিডিয়া দেখেছি, এরপর হচ্ছে কি হচ্ছে কেন? আচ্ছা, সো এখন আমরা দেখব উইজেট কিভাবে কাজ করে। থিম আর কাস্টমাইজ দেখলাম, উইজেট। এই যে দেখেন ওয়েবসাইটের নিচে দেখেন এই যে সার্চ বক্স, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, মেটা, ক্যাটাগরি, আর্কাইভ, এই জিনিসগুলো কোথায় আছে, কিভাবে কন্ট্রোল করে, তাই না? এই ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলোকে বলা হয় উইজেট। আমরা এই জিনিসগুলো পাবো হচ্ছে অ্যাপারেন্স থেকে উইজেটে গেলে। এই যে দেখেন সার্চ, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে সার্চ চাচ্ছেন না, আপনি কমেন্ট চাচ্ছেন না, আপনি ম্যাটাটেক চাচ্ছেন না, রিলোড দেন, কি আছে? পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরি, সার্চ এবং ম্যাটা কিন্তু চলে গেল। আপনি আবার চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একটা ক্যালেন্ডার অ্যাড করতে, সেভ করলাম। এবার আপনি ক্যালেন্ডার অ্যাড করে দেন, এই যে দেখেন ক্যালেন্ডার চলে আসছে। মানে এখান থেকে হচ্ছে জিনিসগুলো কন্ট্রোল করা যায়। তারপর আপনি আবার চাচ্ছেন না ক্যালেন্ডার না, আমি চাচ্ছি একটা কাস্টম HTML বসাতে, যে HTML, তাহলে এখানে আপনি লেখেন অ্যাবাউট আস, এখানে আপনি HTML এর কোড লেখেন, HTML তারপরে এখানে আপনি পি ট্যাগ দেন, পি ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট নিয়ে আসেন, নিয়ে আসলাম, সেভ, এখানে চলে আসেন, এই দেখছেন নো মোর অ্যাবাউট আছে চলে আসছে। এগুলো কোথা থেকে কন্ট্রোল হয়? এখানে। এখানে আপনি আগে পরে নিতে পারেন, আর্কাইভ আগে নিতে পারেন, অ্যাবাউট আস আগে নিতে পারেন, ক্যাটাগরি আগে, এই যে সব রিসেন্ট পোস্ট, অ্যাবাউট, ক্যাটাগরি, আর্কাইভ, রিসেন্ট পোস্ট, অ্যাবাউট, ক্যাটাগরি, আর্কাইভ। ঠিক আছে, আবার এটাকে আপনি এখানে নিয়ে আসেন, এখানে আর্কাইভ, এখানে চলে আসছে ক্যাটাগরি। সো উইজেট কিভাবে কাজ করে, উইজেট কিভাবে কন্ট্রোল করা হয়, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এবার উইজেটের পরে গেল মেনু। মেনু তো আমরা দেখছি, তাই না? মেনু দেখা হয়েছে? ভাই মেনু, বলেন ভাই মেনুতে আমার একটা প্রশ্ন আছে, বলেন। যেটা হচ্ছে ভাই এই যে আপনি যে ক্যাটাগরি গুলো করছিলেন না, ওইগুলো তো আপনার হচ্ছে ওইগুলোকে স্পেসিফিক মেনু হিসেবে অ্যাড করা যায়? হ্যাঁ, এই যে করলাম তো, ক্যাটাগরিগুলো কিন্তু মেনু হিসেবে অ্যাড করলাম।
আচ্ছা ভাই, মানে ওইগুলাকে মেনু হিসেবে আবার সাব ক্যাটাগরি হিসেবে ইউজ করা যায়। আপনি আমি তিনটা জিনিস দেখাইছি, দেখেন আমি পেজকেও মেনুতে অ্যাড করতে পারবো, ক্যাটাগরিকেও মেনুতে অ্যাড করতে পারবো, হ্যাঁ। সাব ক্যাটাগরিকেও মেনুতে অ্যাড করবো। ইভেন আচ্ছা। আমার ওয়েবসাইটে কোনো পেজ বা পোস্ট নাই, আমি বাইরের কোনো পেজকে আমার ওয়েবসাইটে লিংক করাতে চাই, সেটাও আমি পারবো। কিভাবে? পেজ হচ্ছে পেজ অপশন থেকে, আচ্ছা ভাই, ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি অপশন থেকে, আর কাস্টম লিংক থেকে হচ্ছে কাস্টম ইউআরএল অপশন থেকে। বুঝা গেল? আচ্ছা ভাই, তো এই যে ক্রিকেটারের এই যে, জি ভাই, ক্রিকেটারের এই পোস্টটা কি আসলে ভাই মানে আপনার পেজ নাকি পোস্ট, এটা একটু আমার জানা দরকার। এটা কি বললেন? এটা না আমরা পোস্ট হিসেবে আপলোড করলাম। এই যে হ্যাঁ, ঠিক আছে ভাই, মানে এটার জন্য একটু কনফিউজ হয়েছে যে পোস্টগুলো আমরা মেনু হিসেবে ইউজ করতে পারবো কিনা। ঠিক আছে ভাই, হ্যাঁ। আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে। এবার আমরা মেনুজে গেলাম। ক্লিয়ার? মেনুর ব্যাপারটা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই। ওকে, বাকিদের না। একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, চ্যাট বক্সে রেসপন্স। আপনারা 21 জন আছেন, 1 2 জন রেসপন্স করেন, বাকিরা কি ক্লাসে আসেন নাকি জাস্ট ব্রাউজিং করতেছেন? আছি ভাই। এর জন্য হচ্ছে কি, এই যে মাঝে মাঝে আপনাদের কোশ্চেন ধরতে হবে, বুঝতে পারছি। কোশ্চেন ধরবো, যে অ্যান্সার দিতে পারবেন না মাইনাস পয়েন্ট। আচ্ছা, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমরা চেক করে আসছি কীভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখন দেখবো না। এরপরে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থিম এডিটর। এটার কাজ কি? থিম এডিটরের কাজ হচ্ছে, মনে করেন আমি চাচ্ছি এই জায়গায় এই যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই যে ফুটারের একটা কপিরাইট আছে, এটাকে আমি চাচ্ছি রিমুভ করতেছি। আমি ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করতে পারেন? ইন্সপেক্টের এই ডেপ টুলসের কাজ করেন? জি ভাই। এই যে ইন্সপেক্টে যাবেন। সো আমি চাচ্ছি এই জিনিসটাকে ধরতে। আমরা ক্লাস এবং আইডি চিনি? জি ভাই, চিনি, ঠিক। ওকে, জি ভাই। এটা ধরলাম। সো এটা কি হিসাবে আছে? এই ক্লাসটার নাম হচ্ছে সাইট নেম, না, সাইট নেম হচ্ছে লোগো, আর এই ক্লাসের নাম হচ্ছে পাওয়ার্ড বাই। সো আমি যদি এটাকে, এই পাওয়ার্ড বাইকে যদি আমি নান করে দেই, তাহলে কি লেখাটা চলে যাবে না? জি, ডিসপ্লে না। জি ভাই। সো এই যে দেখেন, এখান থেকে আমি হচ্ছে ডিসপ্লে নান করলাম, দেখেন চলে গেছে না? জি ভাই। এখন আমি এটা রিলোড দিলে কি থাকবে? না। তাহলে আমার লেখাটা কিন্তু আছে, রিলোড দিলে কিন্তু ওটা থেকেই যাচ্ছে, তাই না? জি। কি করতে হবে? যে জিনিস কোডটা আমি যে সিএসএস এর কোডটা আমি লিখছি, এটা কি করতে হবে? কোনো এক জায়গায় যে এটাকে ইনজেক্ট করতে হবে বা সেভ করতে হবে, তাই না? জি। জি ভাই। So, এটা করার দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে থিম এডিটর। থিম এডিটরে গেলে আপনি হচ্ছে থিমের স্টাইল শিটটা পাবেন। স্টাইল শিটে গিয়েই তো আপনি সিএসএস কোডটা লিখবেন, তাই না? জি ভাইয়া। জি ভাই। সো আমি থিম এডিটরে যাব। এখানে একটু সাবধান, এখানে আসার পরে লেখা হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে সাবধান হইতে বলছে। আপনি বলেন আই আন্ডারস্ট্যান্ড। অনেকে এটাকে চাইল্ড থিম ইউজ করে, বাট ওটা আমরা দেখবো পরে। সো এখানে হচ্ছে আমরা 2021 থিমে আসলাম, এটার স্টাইল শিটে আসলাম। এখানে হচ্ছে এই থিমের যত স্টাইলিং আছে সব এখানে আছে। এখানে আসার পরে আমি একটা কাজ করতে পারি, কমেন্ট করতে পারি, কাস্টম সিএসএস কমেন্ট করলাম, আমার কোডটা এখানে কপি পেস্ট করলাম। সরি, এবার হচ্ছে এটাকে আমরা আপডেট করতে হবে। আপডেট করে এবার আমি রিলোড দিলাম। এখনো আছে, বলেন তো কেন? কেন ভাইয়া? এটার কারণ হচ্ছে আমি যে নতুন কোডটা লিখছি, এটা হচ্ছে থিমের কোডের ক্যাশে আগের কোডটা সেভ আছে। এটাকে আমাকে ক্যাশ ক্লিয়ার করতে হবে। এই যে দেখেন, কন্ট্রোল F5 দিয়ে ক্যাশ ক্লিয়ার করছি। আছে এবার? বুঝলাম না। মনে করেন আমি এই সার্ভারে যখন কাজ করি, মাঝে মাঝে সার্ভারের ক্যাশে কিছু হিস্টোরি জমা হয়। যেমন আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন ক্যাশ থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসে, বা ইউটিউবে গেলে দেখবেন ক্যাশ থেকে আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে। ইন্টারনেট না থাকলে এগুলো কি করে? ক্যাশে গিয়ে ডাটাগুলো সেভ হয়। বুঝতে পেরেছেন? জি। তো আপনাকে জি, জি ভাই। কন্ট্রোল F5 দিয়ে ক্যাশটা ক্লিয়ার করলে আপনার ওই ডাটাগুলো চলে আসবে, নতুন কোডটা তখন আপনি দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি। কন্ট্রোল F5। জি। এবার দেখেন, বাট আমরা এই জায়গায় এই স্টাইল শিটে এই জায়গায় আমরা করব না কোডটা, আমরা এই জায়গায় লিখব না। কেন? কারণ আমার এই থিমটা 2 দিন পর আমি আপডেট দিতে পারি, তাই না?
আমাকে এই থিমটা 2 দিন পর আপডেট দেওয়া দরকার জি হতে ভাই। পারে, তাই না? জি তখন জি এই ভাইয়া। আপডেট দিলে জি। অনেক সময় থিমের নতুন কোডগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পেরেছেন? জি আচ্ছা তো এটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে জি। একটা চাইল্ড থিম ক্রিয়েট করে সেখানে করতে পারি, অথবা আরেকটা বেস্ট সলিউশন হচ্ছে আপনি হচ্ছে এই যে কাস্টমাইজ অপশনে যাবেন, কাস্টমাইজ অপশন অ্যাডিশনাল সিএসএস অ্যাডিশনাল সিএসএস এ গিয়ে কোডটা কপি করে পেস্ট করে দেবেন। এবার রিলোডে আসেন, আছে? ভাইয়া এটা একটু আরেকবার একটু দেখা দিলে ভালো। এটা হচ্ছে আপনি নাই ভাই। আপনি হচ্ছে এই যে থিম এডিটরে যে কোডটা লেখছেন, স্টাইল শিটে যে কোডটা লেখছেন, আপনি চাচ্ছেন এই কোডটা থিম এডিটরে না রেখে অন্য জায়গায় রাখতে, কারণ থিম এডিটরে যে কোডটা আছে এটা যদি থিমটা ইন ফিউচারে আপডেট নেয় তখন এই থিম এডিটরের নতুন কোডটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পেরেছেন? জি এর জন্য আরেকটা বেস্ট অপশন হচ্ছে আপনি আপনার কোন জায়গায় দিলেন ওইটা ভাই আরেকবার বলুন। থিম এডিটর যে থেকে কাস্টমাইজ করে কোন জায়গায়? সেটাই বলতেছি, একটু দেখতে হবে। হ্যাঁ, আমি কি করলাম, থিম এডিটর থেকে কোডটা না দিয়ে আমি চলে আসলাম আমার থিমের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে, বুঝতে পারছেন? জি জি, জি। কাস্টমাইজ Thank you. অপশনে আসার পরে দেখেন এই যে এডিশনাল সিএসএস দেখতে পাচ্ছেন, জি এখানে এসে আমি আমার কোডটা কপি করে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? জি ভাই। এবার দেখেন, জি ভাই জি এবার আমি জি ভাই। কাজ করতেছে, জি জি ভাই কাজ করতেছি। সবাই কি ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ভাই ক্লিয়ার। জি জি ভাই এবার কি? ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসের সব জানা শেষ, পিডিআর, পেজ, কমেন্ট, থিম, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে আমরা ইউজার একটু চলে আসি, তাই না? একটা জিনিস দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসে আপনি যে ডাটাগুলো সেভ করতেছেন, যাই করতেছেন, এগুলো একটা টেবিলে আসে। কিভাবে? আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করি। বর্তমানে আমার ইউজারকে একজন, তাই না? আমি অ্যাডমিন, আমি চাচ্ছি একটা নতুন ইউজার ক্রিয়েট করতে। ওকে, মনে করেন আমি আপনাদের সিআরকে অ্যাড করলাম, তার সিআরের ইমেল অ্যাড্রেসটা দেন তো। ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে কপি করে দেন। তার পাসওয়ার্ড হচ্ছে দয়াল 123, বুঝেছেন? ভাইয়া দিছি। ওকে, দিলাম। দেওয়ার পরে আমি এবার বললাম কনফার্ম উইথ পাসওয়ার্ড, আমি সিআরকে অ্যাড করলাম অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে, ঠিক আছে? অ্যাড করে দিলাম। তো সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করার পরে এখন দেখেন আমি যদি একটু লগ ইন করি, তো ইউজার নেম হচ্ছে দয়াল, পাসওয়ার্ড হচ্ছে, কারণ এখন সিআর জয়েন করবে এখানে, তাই না? দেখেন সে কিন্তু কিছুই পায় নাই। অ্যাজ এ সাবস্ক্রাইবার আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি জাস্ট আসবেন, ড্যাশবোর্ড দেখবেন, দ্যাটস ইট, আর কিছুই আপনার করার নাই। মানে সাবস্ক্রাইবারদের কাছের কোনো ইউজারের কোনো কাজ নেই। তারপর আমি সিআরকে সাবস্ক্রাইবার থেকে এবার আমি ওনাকে একটু প্রমোশন দিয়ে আমি কন্ট্রিবিউটর করলাম। এবার সে হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারবে আমার সাইটে, হয়তো পোস্ট ক্রিয়েট করতে পারবে। দেখেন এখন কিন্তু সে আমাকে আমার সাইটে এসে পোস্ট ক্রিয়েট করতে পারছে, তাই না? আচ্ছা, জি এবার আমি তাকে আরেকটু প্রমোশন দিলাম, তাকে অথর করলাম। এবার সে আসা কি করতে পারবে, পোস্টের পাশাপাশি ইমেজ টিমেজ আপলোড করতে পারবে। এই দেখেন পোস্ট করতেছে, পোস্টের পাশাপাশি সে আগে কি এই ইমেজ অপশনটা তার ছিল না, এখন সে ইমেজ আপলোড করতে পারবে। বুঝা গেছে? এবার তাকে আমি আরেকটু প্রমোশন দিয়ে ইয়া করলাম এডিটর। এবার সে পোস্টের পাশাপাশি পেজও ক্রিয়েট করতে পারবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক জি ভাই। এবার আমি তাকে একবারে ফাইনাল, দেখেন এখন পর্যন্ত কিন্তু সে পেজ ক্রিয়েট করতে পারতেছে, পোস্ট ক্রিয়েট করতে পারতেছে, কিন্তু তার কিন্তু থিম এবং প্লাগইন কিন্তু কোনো অপশন আসতেছে না, তাই না? থিম এবং প্লাগইনের আসছে না ওই অপশনটা, না ভাই। ওই অপশনের জন্য তাকে আমাকে কি করতে হবে, অ্যাডমিন করতে হবে। অ্যাডমিন ছাড়া থিম আর প্লাগইনের অপশনটা সে পাবে না। এবার আসেন, এবার কি সে ফুল অ্যাক্সেস পাচ্ছে? আপনি যখন ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস আপনাকে দিবে, ক্লায়েন্ট আপনাকে কাজ করার জন্য ক্লায়েন্ট যখন ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিবে তখন মাথায় রাখতে হবে কি, ফুল অ্যাডমিন অ্যাক্সেস, তাই না?
জি ভাই বুঝতে পেরেছেন? তো জি ভাইয়া। মাঝে মাঝে যদি দেখেন আপনি ক্লায়েন্ট অ্যাক্সেস দিছে, প্লাগইন এবং অ্যাপারেন্স অপশনটা নেই, বুঝে নেবেন ক্লায়েন্ট আপনাকে ফুল অ্যাক্সেস দিতে পারে নাই বা সে হয়তো বুঝে নেই আপনাকে যে ফুল অ্যাক্সেস দিতে হবে, তখন তাকে বলবেন আই নিড অ্যাডমিন অ্যাক্সেস। ক্লিয়ার? জি ভাই এখন মনে করেন আপনাকে অ্যাডমিন করে দিল, আপনি আবার একটু চালাক, আপনি অ্যাডমিন হয়ে কি করলেন, আসলে অ্যাডমিনরে ডিলিট করে দিলেন। ঠিক আছে? So, এখন এই আপনি অ্যাডমিন হয়ে আসলে অ্যাডমিনরে ডিলিট করে দিয়েছেন, তাহলে সলিউশন কি? এবার আসেন ডাটাবেস নিয়ে একটু পড়াশোনা করি। আমরা ডাটাবেস যে ক্রিয়েট করছি এই ডাটাবেসটার নাম কি? সিটিজি 420 ভাই এই ডাটাবেসে আসেন, একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন বাই ডিফল্ট কয়টা ডাটা টেবিল থাকবে জানেন? 12টা। বুঝা গেছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে কয়টা টেবিল আসবে? 12টা। এই যে দেখেন এখানে এক একটা টেবিলে এক একটা ইনফরমেশন আছে। মনে করেন আমরা একটু আগে ইউজার নিয়ে কাজ করলাম, তাই না? আপনি এবার ইউজারে আসেন, দেখতে পাচ্ছেন জি ভাই কয়জন ইউজার আছে? 2 জন। দুজন ইউজার আছে। দুজন ভাই এখন আপনি মনে করেন একটা ঝামেলা হয়েছে, লগ আউট করলেন, আপনি মনে করেন আপনার ইউজার নেম হচ্ছে দয়াল, কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। এখন আপনি কি করবেন বলেন? কি করা যায়? বলেন আপনার জানি না। অ্যাডমিনকে বলবো। আর কি করা যায়? কি করেন আপনারা? নরমালি ফেসবুকে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুলে গেলে কি করেন? ফেসবুকে মার্ক জুকারবার্গ হ্যাঁ, ইমেলের মাধ্যমে রিকভার করব। জি ভাই জিমেইলে চলে যাবে ওই এটা তো হচ্ছে পাসওয়ার্ডের একটা অপশন নন টেকনিক্যাল পারসন কি করবে? সে তার ইমেলে যাবে, ইমেল থেকে নতুন পাসওয়ার্ড নিয়ে আসবে, তাই না? জি জি অ্যাজ এ টেকনিক্যাল পারসন আপনি কি করবেন? সাপোজ আপনার সাথে কেউ যদি এরকম উল্টাপাল্টা করে, আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেয়, আপনি কি করবেন? জাস্ট সিম্পলি আসবেন এখানে, আইসা কি করবেন? তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে এসে আপনি নতুন পাসওয়ার্ড দেন, অ্যাডমিন 123 দিছেন পাসওয়ার্ড। জি আচ্ছা একটা জিনিস একটু দেখেন, এই ডাব্লিউপি ইউজারে এই পাসওয়ার্ডটা কি আপনি দেখতে পাচ্ছেন? এই নতুন পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা কি এনক্রিপ্টেড অবস্থায় আছে না? জি আচ্ছা আমি এবার এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আমি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে অ্যাডমিন 123 দিলাম। এখন আমি যদি এই অবস্থায় সেভ করি, এটা কি এনক্রিপ্টেড অবস্থায় আছে? এটা কি নরমাল অবস্থায় আছে না? জি এটা তো নরমাল এখন তাহলে তো হ্যাকাররা আমার কোনোভাবে আমার ডাটাবেজে ঢুকতে পারলে বা শেল অ্যাটাক করলে আমার এই পাসওয়ার্ডটা পেয়ে যাবে, তো আমাকে এটাকে কি এনক্রিপ্টেড করতে হবে না? জি আচ্ছা ওয়ার্ডপ্রেসে এনক্রিপ্টেডটাকে বলা হয় MD5 আর PHP তে এটাকে বলা হয় SHA-5, ঠিক আছে? সরি SHA not জি SHA। ভাইয়া। এই যে SHA-1 এটা PHP তে, আর ওয়ার্ডপ্রেসে হচ্ছে MD5। করলাম, করে আমি গো দিলাম, দেওয়ার পরে এবার দেখেন এবার এনক্রিপ্টেড হয়েছে, বিশাল বড় একটা চলে আসছে না? জি ভাইয়া। এবার জি ভাইয়া। জি এবার আসেন, নতুন পাসওয়ার্ডের নাম কি দিছি? নতুনটা কি দিছি? অ্যাডমিন 123। অ্যাডমিন 123 লগইন হয়? জি ভাইয়া। এখন আপনি তো অনেক চালাক, জি ভাই। আপনি 123 দিয়ে যত ট্রাই করেন আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। এবার বুঝতে পারছেন? চালাকে ধরা পড়ছে ভাই। ওকে সো ভাইয়া পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করলেন ওটা একটু আরেকবার দেখাতে। এই যে আপনি এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আছে না, নতুন পাসওয়ার্ড দেন অ্যাডমিন 321। এবার পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আবার আপনাকে এনক্রিপ্টেড করতে হবে। হ্যাঁ, এনক্রিপ্টেড করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে MD5 সিলেক্ট করে গো দিবেন। দ্যাটস ইট, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? মানে আপনার কাছে cPanel অ্যাক্সেস থাকলে ইউ ক্যান ডু এভরিথিং। ওকে? আর যদি ভাইয়া মানে জি ভাই। আমাকে যদি অ্যাডমিন প্যানেল থেকে বের করে দেওয়া হয় তাহলে এইভাবে কি করা যায়? আপনাকে তো cPanel দিবেন, আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাক্সেস দিবেন, তো ওয়ার্ডপ্রেস আপনার কাজ শেষে তো আপনার ইউজারটা সে ডিলিটই করে দিবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। Okay.
আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে cPanel অ্যাক্সেস দিয়ে দেবে, তাদের এত সমস্যা। অনেক ক্লায়েন্ট আছে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারে না, সে কি করবে, সে আপনাকে ডাইরেক্ট জাস্ট হচ্ছে আপনাকে সার্ভারে অ্যাক্সেস দিয়ে দেবে, আপনি ওইখানে ঢুকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার মতো করে কাজ করবেন, যদি স্ক্র্যাচ থেকে ডেভেলপ হয়। আর যদি ক্লায়েন্ট চাচ্ছে তার ওই এক্সিস্টিং ওয়েবসাইটে কোনো কিছু রিমুভ বা অ্যাড করতে, তখন হয়তো আপনাকে ড্যাশবোর্ড অ্যাক্সেস দিয়ে বলবে যে আমার এই ওয়েবসাইটের এই জায়গায় এই ফাংশনালিটিটা অ্যাড করে দাও বা আমার এই ডিজাইনটা চেঞ্জ করে দাও, তখন আপনি ড্যাশবোর্ড অ্যাক্সেস থেকে ঢুকে তার কাজগুলো করে দেবেন। ওকে, জি কারো কোনো কোশ্চেন আছে? ভাই এইটা আরেকটু বলবেন, মানে আরেকবার। কোনটা? যে ভাই কেবল যেটা বললেন একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। নেটওয়ার্কের সমস্যা, ভিডিও থেকে দেখে নিন। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, কারণ হচ্ছে অনেকগুলো বলছি তো, কোনটা বুঝেন না এটা বুঝতে আমার আবার সমস্যা হবে। আচ্ছা, তো এবার আমি তাহলে ইউজারটা দেখলাম, অল ইউজারের প্রোফাইল টোফাইল সব দেখলাম। তাহলে আমার আর বাকি আছে কি, আমি একটা প্লাগইনও ইনস্টল করে দেখলাম। ইকোসিস্টেমের আর কি কিছু বাকি আছে? আচ্ছা, সেটিংস থেকে আসি, জেনারেল। আমরা কাস্টমাইজ অপশন থেকে ওই সাইট টাইটেল চেঞ্জ করতে পারি, আমরা ট্যাগলাইন থেকে ট্যাগলাইন চেঞ্জ করতে পারি, আবার হচ্ছে আমরা এই পেজের জেনারেল অপশন থেকে এসে আমরা চেঞ্জ করতে পারি, মানে দুই জায়গা থেকে আমরা করতে পারি। ঠিক আছে, সো কাস্টমাইজ থেকেও করতে পারবেন, জেনারেল থেকেও করতে পারবেন। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস, এগুলো ধরবেন না, এগুলো ধরার দরকার নেই। বুঝা গেছে ব্যাপারটা? এগুলো টাচ করবেন না। তারপর হচ্ছে মেম্বারশিপ, আপনার ওয়েবসাইটটা তো এখন নর্মাল ওয়েবসাইট, যখন ভবিষ্যতে মেম্বারশিপ ওয়েবসাইট বানাবেন আমার সাথে, তখন আমরা এটা নিয়ে কাজ করবো, এখন দরকার নাই। আর আপাতত এখানে কিছু নাই। এখানে ডেট ফরম্যাটটা কি স্টাইলে থাকবে, টাইম ফরম্যাট কি স্টাইলে থাকবে, এগুলো আপনি এখান থেকে সেটিংস থেকে ঠিক করতে পারবেন। নর্মালি এগুলো আসলে কোনো কাজ নাই। ডেটটা, ক্যালেন্ডারের ডেট কবে থেকে শুরু হবে, কোন দিন থেকে শুরু হবে, এগুলোর কাজ হচ্ছে এটা। তারপরে আসি রাইটিং। আচ্ছা, রাইটিংয়ে বলছে যে আপনি ডিফল্ট হিসেবে কোনটা ইউজ করতে চান, গুটেনবার্গ নাকি ক্লাসিক রাইটার, আমি দিয়ে রাখছি ক্লাসিক। আর কিছু নাই। তারপরে রিডিং থেকে আমার বর্তমানে হচ্ছে আমার ব্লগিং ওয়েবসাইটের জন্য লেটেস্ট পোস্ট হিসেবে আসছে। যখন আমি আবার স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো, হোম পেজের জন্য হোম পেজ দিয়ে রাখবো, আর পোস্টের জন্য তখন আমরা আলাদা একটা পোস্ট পেজ রাখবো। আপাতত এটা লেটেস্ট পেজ হিসেবে থাকবে। আর ডিসকাশনে কিছু নাই। মিডিয়া তো অলরেডি দেখছি, পারমালিঙ্ক অলরেডি দেখা ডান। প্রাইভেসি হচ্ছে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে প্রাইভেসি পলিসি পেজ নামে একটা পেজ থাকে, সেই পেজটা এখানে চলে আসে। সো দিস ইজ দ্য ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম। ক্লাসিক আর ডিফল্ট, আমরা ক্লাসিক ডিফল্ট কোনোটি ইউজ করবো না, এগুলো সব বেসিক। আমরা হচ্ছে ট্রেন্ডিং পেজ বিল্ডার ইউজ করবো, এসব এডিটর ইউজ করবো না। এগুলো ক্লায়েন্টের কাছে এগুলোর গুরুত্ব নাই, ক্লায়েন্ট এগুলো চায় না। ওকে, সো বলেন এই টোটাল আজকের এই যে ওয়ার্ডপ্রেস ইন্ট্রো, একটা কি আইডিয়া হয়েছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে? জি ভাই, জি। ওকে জি ভাই। ওকে, আমি চেষ্টা করেছি পুরো টোটাল একটা ওয়ার্ডপ্রেসের বেসিক একটা আইডিয়া দিতে, কারণ হচ্ছে এই ইন্ট্রোটা আমি না দিয়ে যদি আমি ডিরেক্ট প্রজেক্টে চলে যাই, তখন আপনারা অনেক সময় কোশ্চেন করবেন, ভাইয়া এই পোস্ট কোন দিক থেকে আসছে, এই পেজ কীভাবে ক্রিয়েট হয়েছে, এটা কীভাবে, এইভাবে না। সো এখন আপনারা জানেন কোথায় কি আছে, কোথায় কি চেঞ্জ করতে হয়, টোটাল জিনিসটা আপনাদের পুরো ওয়ার্ডপ্রেসে হায়ারার্কি সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে গেল। সো ইন ফিউচার নেক্সট ক্লাস থেকে আপনারা প্রজেক্ট বেস ক্লাস করতে পারবেন। ওকে, জি ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটা নিয়ে একটু ডিসকাস করি, তারপর হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে ডিসকাস করি। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট বানাবেন। সেটা হতে পারে যে কোনো একটা ফ্রি থিম ইউজ করে। আপনারা যে অ্যাড নিউতে গেলে পপুলারে যান, এখান থেকে ব্লগ লিখে সার্চ দেন, যে কোনো, আপনি ফটোগ্রাফি পছন্দ করেন, ফটোগ্রাফি রিলেটেড একটা থিম বানান। এই দেখেন ফটোগ্রাফি রিলেটেড থিম মানে কি, একটা ফটোগ্রাফি রিলেটেড থিম নিয়ে কাজ করেন, এটাকে কাস্টমাইজ করেন। তারপর হচ্ছে আপনি ডেইলি ব্লগ বানাতে চান, আপনি প্রতিদিনের ডেইলি কার্যকলাপ আপনি লিখতে চান। তারপর হচ্ছে আপনি ক্লথিং রিলেটেড বানাতে পারেন, ইনফ্লুয়েন্সার রিলেটেড বানাতে পারেন, ফুড রিলেটেড বানাতে পারেন, রেসিপি রিলেটেড বানাতে পারেন, তারপর হচ্ছে ট্রাভেল রিলেটেড বানাতে পারেন, তারপর হচ্ছে কন্টেন্ট রিলেটেড বানাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যে কোনো একটা
আপনি থিম চয়েস করেন, লাইক হচ্ছে আপনি মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটা ইনস্টল করবেন। যে দেখাই দিই আমি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভেটেড। আমার থিম চেঞ্জ হয়েছে? থিম কি চেঞ্জ হয়? জি ভাই। আগের থেকে অনেক ভালো জি জি লাগতেছে। জি ভাই, জি স্যার। জি ভাই। জি ভাইয়া, ফুল রেসপন্সিভ। ফুল রেসপন্সিভ সব আছে, একবারে পোস্ট, সুন্দর মতো পোস্টগুলো আছে সব। সো আপনারা এরকম একটা থিম নিয়ে নিজেদের মতো করে একটা ওয়েবসাইট বানাবেন। ওকে, কার কোনো কোশ্চেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো অনেক ইজি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস অনেক ইজি, ওয়ার্ডপ্রেস শেখা অনেক ইজি, বাট ওয়ার্ডপ্রেসে ইকোসিস্টেমটা শিখতে পারলে আপনি কাজ করতে পারবেন বেসিক ক্লিয়ার থাকলে। বাট ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ আছে এবং অনেক নতুন নতুন কাজ। ওয়ার্ডপ্রেস কখনো আপনি 100% শিখে কাজ করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা শিখতে হবে, বেসিক কিছু শিখতে হবে, বেসিক কিছু পেজ বিল্ডার, মানে পুরো টোটাল একটা ধারণা নিয়ে কিছু প্রজেক্ট করে আপনাকে মার্কেট প্লেসে চলে যেয়ে দেন কাজ করতে করতে শিখবেন। মানে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন কাজ আছে, আপনাকে জাস্ট আপনি যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে আপনি কাজ করতে পারবেন। ওকে স্যার, আজকে কি যে কোনো একটা থিম নিয়ে করব নাকি কোনো থিম আপনি দিবেন যে এটা নিয়ে করব? যে কোনো ফ্রি থিম। ভাই তাহলে আপনাকে এটা দিব কিভাবে, মানে সাবমিট করব কিভাবে? আসি স্টেপ বাই স্টেপ আসি। অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন তো আগে বলেন? জি স্যার। জি ভাই। এবার কোশ্চেন হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা সাবমিট কি করবো, তাই না? কারণ আপনাদের তো লাইভ ডোমেন হোস্টিং নাই। যদি থাকে ডোমেন হোস্টিং এ করতে পারেন, যেহেতু নাই আজকের ক্লাসের জন্য, মানে আজকের ক্লাসের জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটটা ফার্স্টে বানাবেন। হ্যাঁ, বানানোর পরে আপনারা হচ্ছে ওয়েবসাইটে একটা স্ক্রিনশট নেবেন। অনেক ধরনের স্ক্রিনশট টুলস পাওয়া যায়, লাইক হচ্ছে ফুল পেজ। জি ভাইয়া, এটা আপনি এর আগের ক্লাসে দেখাইছিলেন। তাহলে তো হয়েছে, এই যে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ওই যে নিচেরটা গো ফুল পেজ, ওইটা ইউজ করি, যে গো ফুল পেজ আগের পেজ। আমি তো সার্চ দেওয়ার পরে যেটা আসুক সেটাই করেন, সমস্যা কি? জি, এরপর হচ্ছে যে স্ক্রিনশটে ক্লিক করবেন। এখন আপনি কতটুকু চাচ্ছেন, আপনি কি এইটুকু চাচ্ছেন নাকি পুরো? আমি বললাম যে পুরো চাই। এরকম 2-3টা স্ক্রিনশট নিয়ে আপনার পেজে, এই যে গ্রুপে গিয়ে পোস্ট করে বলবেন যে ওয়ার্ডপ্রেস ব্লগিং ওয়েবসাইট, দ্যাটস ইট। বা আপনার ওয়েবসাইটের টাইটেলের নাম দিয়ে নিচে স্ক্রিনশটের ইমেজগুলো দিয়ে দেবেন। ওকে, এটা শুধুমাত্র এই আজকের ক্লাসের জন্য। কারণ নেক্সট ক্লাস থেকে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দেবো এগুলো আবার আমাকে চেক করতে হয়। এখন আপনারা যে অ্যাসাইনমেন্টটা আজকে সাবমিট করবেন, মানে আজকে যে অ্যাসাইনমেন্টটা আমি দিলাম, এটা কিন্তু আমি শুধু ছবি দেখতে পাবো, আমি কিন্তু কোনো লিঙ্কে যেতে পারবো না, কারণ আপনাদের লোকাল। লাইভ সার্ভারে যখন আমি দেখাবো, লাইভ সার্ভারে কিন্তু কাজ করা শিখতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওই যে লাইভ সার্ভারে যে আমরা কাজ করতেছি আর কি, তো এটা কি সি প্যানেলে কাজ করতে হবে আমাদের? আজকে তো শুধু লোকাল সার্ভার দেখাচ্ছি, লাইভ সার্ভার দেখাইনি। যদি লাইভ সার্ভারে কাজ করে তো সি প্যানেলে কাজ করবো নাকি ভাই? সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকে কাজ করবে। তার মানে কি আমাদের জ্যাম্পের আর দরকার আছে ভাই পরবর্তীতে? না, লাইভ সার্ভারে গেলে আর জ্যাম্পের দরকার নেই। থ্যাংক ইউ ভাই, আমি একটু বুঝলাম। নেক্সট ক্লাসে লাইভ সার্ভার দেখাবো, ঠিক আছে? জি ভাই। কারণ আজকে আমি একদিনে যদি 3টা টপিক দেখাই তাহলে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, নাকি লাইভ সার্ভারটা দেখাই দিব আজকে, কি বলেন? আবার আজকে দেখান না তাহলে সমস্যা হয়ে যাবে। আজকে আর দেখেন স্যার, পরে দেখেন। আচ্ছা হ্যাঁ, তাহলে 2টার ভিতরে আপনারা কনফ্লিক্ট করে ফেলবেন, পরে একটারে কাজ করতে পারবেন না। হ্যাঁ, এটা অবশ্যই ট্রু। 2টা সার্ভার একদিনে দেখলে কনফিউজড হয়ে যাবেন। যেহেতু আপনাদের নিজেরও সার্ভার নাই, আমার মনে হয় সার্ভারটা কি না হোক, বা সার্ভারটা আপনি আগে ম্যানেজ করেন তারপরে দেখাই, এটাই ভালো হয় ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু নেক্সট টপিকে চলে আসি। সেটা হচ্ছে
তাহলে এই পর্যন্ত আমরা ক্লাসটা পজ দিয়ে একটু এখানে থাকো। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি একটু সার্ভার ডোমেন হোস্টিং নিয়ে একটু ডিসকাস করি। এখন হচ্ছে ডোমেন হোস্টিং কোথা থেকে কিনবেন বা কীভাবে ম্যানেজ করবেন, তাই না? সো আমি 2-3টে অপশন দেখাবো, দেখেন একটু মনোযোগ দিয়ে। আপনাদের যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড আছে, যাদের নিজস্ব ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড আছে, নিজে থাকলেই বেটার, কারণ আরেকজনেরটা দিয়ে কেউ করলে পরে একটা ঝামেলা হয়। তাহলে তারা হচ্ছে আপনারা নেমচিপ এইসব ওয়েবসাইটে গিয়ে জাস্ট ওদের কাস্টমার সাপোর্টে কথা বললে ওরাই আপনাকে সব হেল্প করে, কারণ তাদের হচ্ছে এটা বিজনেস। অথবা ব্লু হোস্ট, এই দুটো হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে বেটার। নেমচিপের ডোমেন, ব্লু হোস্টের হোস্টিং, বা এক জায়গা থেকে ডোমেন হোস্টিং কেনাটাই বেটার আমার মতে। সো আরও আছে GoDaddy, বাট ওটা অনেক ব্যাকডেটেড। এছাড়া আরেকটা আছে, আমি সাজেস্ট করি নর্মালি এই তিনটে, বেশি না। হোস্টিংয়ের ভাইয়া ডেবিট কার্ড দিয়ে হবে না, ডুয়েল কারেন্সি লাগবে, ক্রেডিট লাগবে না? আচ্ছা আপনার ভিসা কার্ড দিয়ে হবে, বাট ওটা ডুয়েল কারেন্সি লাগবে। ক্রেডিট কার্ডও ডুয়েল কারেন্সি লাগবে। আচ্ছা, সো আচ্ছা ভাই, পেপাল দিয়ে কেনা যাবে না? হ্যাঁ, পেপাল দিয়ে কিনতে হবে। আমি একটু বলে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে আমার তো কিছুই নাই। আমি বলি, ওদের যাদের নেই তাদের জন্য আমি বলবো, তিনটেই বলবো, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। আচ্ছা, সো এসব জায়গায় গেলে ওদের ওই যে চ্যাটিং অপশন আছে, গেলে ওরাই আপনাকে কিনে দেবে আপনার কী কী লাগবে। বাট আমি একটু বলি, নর্মালি হচ্ছে আপনি নেমচিপ এটা নিতে পারেন, এটা একটু চিপ আছে। ব্লু হোস্ট নিতে পারেন, বাট এটা একটু কস্টলি, মান্থলি হয়তো বছরে হয়তো $50 মতো যাবে আপনার। আর হোস্টিংয়ের এটাও আপনার হচ্ছে বছরে এই টাইপেরই যাবে। সো এদের কাছে গেলে আপনি প্রাইসিংয়ে গেলে দেখতে পারবেন, ওদের আবার বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট থাকে বা বিভিন্ন ইয়ে থাকে। যেমন হচ্ছে এটা যদি $2-1.5 সার্ভিস চার্জ ধরি, তাহলে হচ্ছে হয়তো হোস্টিং $24 আর ডোমেন সব মিলে হয়তো 36 বা 40। বাট এদের একটা প্রবলেম হচ্ছে, এরা হচ্ছে রিনিউ যখন করে তখন এটা প্রাইস ডাবল হয়ে যায়। তো এদের কাছে গেলে এদের সাথে চ্যাটিং করে, যে এদের 24/7 লাইফ টাইম সাপোর্ট আছে, ওদের সাথে চ্যাট করে প্রাইস সম্পর্কে ক্লিয়ার হয়ে তারপরে হচ্ছে আপনাদের কাছে মাস্টার কার্ড থাকে, আপনি এখান থেকে পারচেস করতে পারেন। আমি নর্মালি দেশি বা লোকাল কোনো ডোমেন হোস্টিং আমি মেনলি সাজেস্ট করি না, কারণ হচ্ছে লোকালে আপনি $500 দিয়েও ডোমেন হোস্টিং পাবেন, কিন্তু ওই ডোমেন হোস্টিং আপনার আপ টাইম থাকে 30%, 40, মানে দিনের অর্ধেক টাইমে ওয়েবসাইট ডাউন, বুঝতে পারছেন? আর হচ্ছে খুবই স্লো। জি ভাই। সো ওটা আমি সাজেস্ট করি না। ওটা যদি আপনার ফাইন্যান্সিয়াল যদি আপনার কন্ডিশন থাকে, তাহলে আপনি ওইখান থেকে নিতে পারেন, আর ওটা আপনার ইচ্ছা। আমি লোকাল একটা নাম জানতাম আগে, ছিল হাউস না কি যেন একটা ছিল, ওরা মোটামুটি ভালো সার্ভিস দিত, বাট এখন কেমন আমি এটা জানি না। সো ওটা আপনার একটু লোকালটা আপনার একটু ভালো মতো ডিসকাস করে ওদের রিভিউ টিভিউ দেখে তারপর আপনি ওটা করেন, যারা লোকালি কিনতে চান। এই গেল 2 টাইপের একটা অপশন। 3 টাইপের আরেকটা যেটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে যারা এই দুটো কোনোটাই পারবেন না, তারা হচ্ছে আমাকে বলতে পারেন। আমারই এক স্টুডেন্টরা আছে, আমার যারা হচ্ছে ডোমেন হোস্টিংয়ে বিজনেস করে, ওরা হচ্ছে কাইন্ড অফ কী করে, ওরা হচ্ছে ব্লু হোস্ট আছে, ওদের থেকে রিসেলার নেয়, মানে হচ্ছে ব্লু হোস্ট থেকে ওরা হচ্ছে 1 GB বা 2 GB ডোমেন হোস্টিং কিনে, দেন এটাকে ভাগ করে 100 GB বা 200 GB কিনে, দেন 2 GB 3 GB করে ভাগ করে হচ্ছে সেল করে। হ্যাঁ, তো ওদের আমি ওইখানেও আপনাদেরকে সাজেস্ট করতে পারি, ওদেরটা ভালো, কারণ আমি নিজে পার্সোনালি ওদেরটা দেখি। 99% আপ ডাউন, এবং ব্যান্ডউইথও ভালো, আর হচ্ছে সার্ভারটা হচ্ছে বাইরের ব্লু হোস্টের রিসেলার ক্লাবের সার্ভার। সো ওটাও আপনারা কীভাবে পারচেস করবেন সেটা আমি দেখাই দেবো, বুঝতে পেরেছেন? যাদের হচ্ছে এটাই ভালো হয় ভাই, ক্রেডিট বা মাস্টার কার্ড নাই তারা। এবং ওইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ওদের সাথে আমার যেটা একটা জিনিস কমিটমেন্ট হচ্ছে, আমার স্টুডেন্ট যারা ওদের থেকে কিনবে তাদের রিনিউ প্রাইস অলওয়েজ সেম থাকবে, $1 বাড়াতে পারবে না। ওকে, জি ভাই। আচ্ছা, সো ওটা আমি ওটার প্রসিডিউরটা দিয়ে দিব কিভাবে করবেন। ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি। একটু মাইক্রোফোনটা অন করে আবার একটু আপনাদেরকে একটা ফাইনাল নোটিশ দেই। যারা আপনারা পরীক্ষাটা এখনো একটু মেইল করেন, যারা এখনো পরীক্ষাটা দেন নাই, তারা হচ্ছে পরীক্ষাটা অবশ্যই মাস্ট দিতে হবে, কারণ পরীক্ষা না দিলে আমি মার্ক ক্যালকুলেট করতে পারি না। ওকে ওকে ভাইয়া, আমি হয়তো মার্কস ডিডাক্ট করবো, 20-এর জায়গায় হয়তো 10-এ কাউন্ট করবো, বাট তারপরেও পরীক্ষাটা দেন, এটাই হচ্ছে আমার কথা, বুঝতে পেরেছেন? এটা একটা ফাইনাল নোটিশ, পরীক্ষা কখনো মিস করা যাবে না।